পুরনো ঢিলেঢালা প্যান্ট আর মোটা ফ্রেমের চশমা, সব মিলিয়ে একটা খ্যাত টাইপের ছেলে ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। তারপর বেশ খানিকক্ষণ ভার্সিটির ক্যাম্পাসটায় চোখ বুলিয়ে নিয়ে মনে হাজারো স্বপ্ন জমা রেখে গেট দিয়ে যখনই ঢুকতে যাবে তখনই কেমন করে যেন সবাই ওর দিকে তাকিয়ে রইল। এমন একটা ছেলেকে এমন নামি দামি একটা কলেজে ঢুকতে দেখে সবাই ভিখারি আর ফকির বলে হাসাহাসি করতে লাগলো, কারণ এরকম টাইপের কোনো ছেলে মেয়ে আজ অবধি এই ভার্সিটিতে আসেনি। তাই যখনই ছেলেটাকে দেখেছে তখনই বেশ হাসাহাসি করতে শুরু করে দিয়েছে। সবাইকে এমন হাসাহাসি করতে দেখে ছেলেটার একটু খারাপ লাগলেও আবার পরিস্থিতি এমনটা হবে ভেবে এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে যেতেই খেয়াল করে একদল ছেলে বসে স্টুডেন্টদের র্যাগ দিচ্ছে। তো ছেলেটা এগিয়ে যেতেই এবার ওই বখাটে ছেলেগুলোর মধ্য থেকে একটা ছেলে বলতে শুরু করে, এই যে গরিবের হিরো, ঘাটটা খুব বাঁকা হয়েছে না? আমাদেরকে সালাম না দিয়ে এখান থেকে চলে যাওয়া হচ্ছে? এক্ষুনি এখানে আয়। ভার্সিটির ওই ছেলেটার কথাটা খ্যাত দেখতে ছেলেটা শুনল না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। ও মনে করলো অন্য কাউকে ডাকা হচ্ছে, তাই এগিয়ে যেতে গেলে এবার ওই ছেলেটা আবার বলতে লাগলো, কি হলো, কথা কানে যাচ্ছে না তোমার? নাকি মরার পাকনা গজিয়েছে? এক্ষুনি এখানে আয়, না হলে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় থাকবি না। এবার ওই খ্যাত টাইপের ছেলেটার মনে হলো ছেলেগুলো হয়তো ওকেই ডাকছে। ও ছেলেগুলোর দিকে তাকাতেই খেয়াল করলো ছেলেগুলো ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ও আর দেরি না করে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, আমাকে ডাকছেন? হ্যাঁ হিরো, তোমাকে ডাকছি। তোমার ঘাড়ের রগ দেখে অনেক বাঁকা হয়েছে, সেজন্য আমাদেরকে এড়িয়ে চলে যাচ্ছ? না না ভাইয়া, কি বলছেন? আসলে আমি নতুন তো, তার উপর আবার আপনাদের খেয়াল করিনি। নতুন, ওই জন্য এরকম এড়িয়ে যাচ্ছিস তাই না? আর তার উপরে এত বড় একটা ভুল করে ফেললি। তুই জানিস আমরা ভার্সিটির সিনিয়র, আর আমাদেরকে তুই সম্মান দিলি না। আমাদের কাছে সম্মান না দেয় তার আমরা কি অবস্থা করি সেটা তুই জানিস? ছেলেগুলোর কথায় এবার নতুন ছেলেটা একটা শুকনো ঢোক গিলল আর বলল, আসলে ভাইয়া আমি জানতাম না আপনার ভার্সিটির সিনিয়র ভাই, ভুল করে ফেলেছি। এখন আমি বলে দিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিলে উত্তর দিলাম, কিন্তু তুমি লেট করে দিয়েছো চাঁদু, ওর জন্য তোমাকে সেই ভুলের শাস্তিটা পেতেই হবে। বললাম তো আমি নতুন, তাই জানি না, সেজন্য এরকম একটা ভুল করে ফেলেছি। নতুন বলে বেঁচে যাবে সেটা তো হবে না, এক্ষুনি এখানে কান ধরে দাঁড়া। আমি তো এখানে নতুন, আর তারপর জানতাম না আপনারা এই কলেজের সিনিয়র। আপনাদের সবাইকে রেসপেক্ট দিতে হয়, না হলে আপনারা... না হলে আমার কি? হ্যাঁ, না হলে আমরা কি? তুই কি বলতে চাইছিস আমরা সবাইকে রাখ দিচ্ছি, সবার সাথে ঝামেলা করছি? না, আমি তেমনটা বলতে যাবো কেন? আমি তো বলছিলাম আপনাদের সম্মান দিতে হয়, সেই কথাটা। খুব ফটর ফটর করছিস তাই না? তোর দেখছি পাখনাটা বেশ ভালোই গজিয়েছে, দেখতে তো বেশ খ্যাত মনে হচ্ছে। জানিস না কলেজে কি পোশাক পরে আসতে হয়? তার উপরে এসেই আবার আমার সাথে বেয়াদবি করে ফেলেছিস। পা ধরে মাপ চাইতে বলছি, পা ধর। তোকে তো অনেক শাস্তি পেতে হবে। আগে যেটা বলছি সেটা কর, তারপর দেখছি তোর আর কি ব্যবস্থা নেওয়া যায়। আমি তো বললাম আমি ভুল করেছি। আপনি আমাকে অন্য কিছু করতে বলেন, আমি সব করব, তাও এই কাজটা করতে বলবেন না দয়া করে। এবার ছেলেটা আরো খানিকটা রেগে গেল। তারপর এদিক ওদিক দেখে খেয়াল করলো দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটা যে কেউ নয়, প্রিন্সিপালের মেয়ে, বেশ রাগী আর গুন্ডি টাইপের। মেয়েটাকে দেখেই ভার্সিটির ওই ছেলেটা একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করে দিব। আর ওই মেয়েটাকে দেখছিস, ওকে গিয়ে এখনই প্রপোজ করবি আর একটা কিস করবি। যদি পারিস তাহলে তোর সব শাস্তিটা মাফ করে দিব। ছেলেটার প্রথম কথাতেই নতুন ছেলেটা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরবর্তী কথাটা শোনার পর নতুন ছেলেটার হুঁশ উড়ে গেল। ওই অচেনা মেয়েটাকে নাকি প্রপোজ করতে হবে, তারপর আবার কিসও করতে হবে। এরকম কথা শুনে নতুন ছেলেটার হাত পা ঠান্ডা হয়ে গেল। দেখেন, ওই মেয়েটারও তো একটা সম্মান আছে। আমি আমার সম্মানের কথা ছেড়েই দিলাম। সবার সামনে যদি ওর সাথে এমনটা করি, তাহলে ও কারোর সামনে আর দাঁড়াতে পারবে না। তোকে যেটা বলেছি তুই সেটা কর, এত ফটর ফটর করছিস কেন?
আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুই কাজটা করে দেখাতে না পারিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবার ছেলেটা 1 থেকে 5 অবধি গুনতে লাগলো, আর নতুন ছেলেটা বলতে লাগলো, প্লিজ ভাইয়া, আমার সাথে এমনটা করবেন না। আপনি অন্য কিছু করতে বলেন আমাকে। এবার ছেলেটা 4 অবধি গুনলো। তখন নতুন ছেলেটা আর কিছু বলতে যাবে তার আগেই ভার্সিটির ছেলেটা বেজায় রেগে গেল, আর ওকে মারার জন্য হাত ওঠাতেই নতুন ছেলেটা ভয়ে চোখ জোড়া বন্ধ করে নিল, আর সাথে সাথে ঠাস করে একটা আওয়াজ হলো। নতুন ছেলেটা বুঝতে পারলো থাপ্পড়টা ওর গালে পড়েনি, তাই ভাবলো, এই শব্দটার আওয়াজ হলো কোথা থেকে? এবার ছেলেটা খেয়াল করলো ভার্সিটির ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর পাশে একটা মেয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। আর যে মেয়েটাকে ছেলেটা কিস করতে বলেছিল সেই মেয়েটা ওদের পাশেই দাঁড়িয়ে আছে। নতুন ছেলেটা খেয়াল করলো মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দরী, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ওকে দেখতে এতটাই কিউট আর গুলুমুলু টাইপের যেটা বলার বাইরে। কাজল কালো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। কথাগুলো ভাবতেই ছেলেটা এক অন্য জগতে চলে যায়। অন্যদিকে মেয়েটা ভার্সিটির ছেলেটাকে বেশ কড়া কণ্ঠে বলতে লাগলো, তুই কি ভেবেছিস আমি বুঝতে পারিনি? তুই এই ছেলেটার সাথে কি করেছিস? তোর সাহস কি করে হয় আমার সাথে মজা করার? তুই বুঝতে পারছিস এরকম পরিণাম কি হতে পারে? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যেখানে কেউ আমার দিকে চোখ তুলে তাকাতে পারে না, সেখানে তুই আমার সাথে মজা করছিস। প্লিজ আপু, এমনটা করবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকমটা করব না। তুই কি ভেবেছিস তোর সাথে আমি এরকম ভাবে কথা বলবো? তাহলে ভুল। রাফিন কথাটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল, আর ওর সাথের ছেলেগুলো। তখন মেয়েটা বলল, এতদিন তোকে যে রেসপেক্টটা দেখেছি না, এখন থেকে সেটা দিব না। তোর বাবা এই কলেজের প্রিন্সিপাল হলে কি হবে? আমি কাউকেই ভয় পাই না। তুই যদি ভেবে থাকিস তোদের দেখে আমি ভয় পাবো, তাহলে সেটা তোর ভুল ধারণা। তোর বাবা এই কলেজের প্রিন্সিপাল হলো আমার বাবা এই শহরের নাম করা একজন বিজনেসম্যান। তোদের দেখে ভয় পাওয়ার কোনো কারণই নেই। তোদের যেমন পাওয়ার আছে তার থেকে বেশি পাওয়ার আমাদের আছে। তাই নাকি? তো তুই কি করবি শুনি? আমি তোর গায়ে হাত তুললাম, তার জন্য তুই আমাকে কি শাস্তি দিবি না? হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। এজন্য তো তোকে শাস্তি পেতেই হবে। আর তোকে আমি এত বড় একটা শাস্তি দেবো যেটা তোর ধারণার বাইরে। ছেলেটার কথাটা শেষ করার আগেই মেয়েটা ঠাস করে আবারও ছেলেটাকে একটা থাপ্পড় মেরে দিল, আর বলতে লাগলো, আবার তোর গায়ে হাত তুললাম, যা করার করে দেখা। তোর এই ফালতু বকবকানিটা তুই অন্য কোথাও গিয়ে দিস। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোর সাহস থাকলে কিছু করে দেখা। তুই ভুলে যাচ্ছিস আমি কে। তুই বারবার আমার গায়ে হাত দিয়ে ভুল করে ফেলছিস। এজন্য আমি তোর কি হাল করতে পারি তুই ভাবতেই পারছিস না। তুই আমার কি করতে পারবি সেটা আমার জানা আছে। শোন, বেশি ফটর ফটর করলে লাথি মেরে কলেজ থেকে বের করে দিব। তখন এই র্যাগিংটা বাসায় গিয়ে করিস। এরপর যদি তোদের এই কলেজে দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তো এই কলেজে র্যাগিং করবই। আমি এখানকার স্টুডেন্ট, তাই আমার এখানে র্যাগিং করার অধিকার আছে। তুই বারণ করার কে? আমি কে সেটা তুই খুব ভালো করেই জানিস। আমি আর নিজের মুখে নিজের ঢাক পেটাতে চাচ্ছি না, কারণ আমি তো তোর মতো কোনো আবাল পাবলিক নই। এখান থেকে এক্ষুনি যা। আর যাদের সাথে এমনটা করছিস কালকের মধ্যে সবাইকে সরি বলে দিবি। আমি তোকে দেখে নিব, আর তুই কি করে আমাকে আটকাতে পারিস সেটাও দেখবো। হ্যাঁ হ্যাঁ, যা করার করে নিস। এখন এখান থেকে ভাগ, না হলে লাথি মেরে কলেজ থেকে বের করে দিব। এবার রাফিন নামের ওই ছেলেটা চলে যেতেই মেয়েটা খেয়াল করলো রাফিন যেই ছেলেটার সাথে র্যাগিং করছিল সেই ছেলেটাকে দেখতে বেশ হাবাগোবা আর সহজ সরল টাইপের, দেখেই মনে হচ্ছে গ্রাম থেকে এসেছে। মেয়েটা ওকে পা থেকে মাথা অবধি একবার বেশ ভালো করে খুঁটিয়ে দেখে বুঝতে পারলো ছেলেটার মধ্যে কেমন জানি একটা অন্যরকম মায়াবী ভাব আছে। ওকে হয়তো এই অবস্থাতে না দেখে কোনো হ্যান্ডসাম স্মার্ট স্টাইলিশ অবস্থাতে দেখলে যে কোনো মেয়ে প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে যাবে।
কারণ ছেলেটাকে দেখে মনে হচ্ছে না ও এই টাইপের, কিন্তু তারপরও পোশাক আশাকে মনে হচ্ছে ও গ্রাম থেকে এসেছে। মেয়েটাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে এবার ছেলেটা বেশ অস্বস্তি ফিল করলো। তাই ও একটু কাশি দিতেই এবার মেয়েটা বলল, তোমাকে তো আগে কখনো দেখিনি। আসলে আজকে আমি প্রথম কলেজে এসেছি। সেটাই হবে, না হলে তো এখানে দেখতাম। আচ্ছা, তুমি কোথায় থাকো? আসলে আমি গ্রাম থেকে এসেছি, আর আজকে আমার ফার্স্ট ডে। আর আজকেই এরকম একটা পরিস্থিতিতে পড়তে হলো। শুনেছিলাম শহরের বড় বড় ভার্সিটিগুলোতে নাকি এরকম র্যাগিং হয়, আর এসে সেটার সম্মুখীন হতে হলো। ওইটা নিয়ে ভেবো না তো, এরকম একটু একটু হয়। তাছাড়া আমি তো ছিলাম তোমার সাথে, কিছুই হতো না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজকে আমার যে কি হতো, হয়তো সবার সামনে নাক কান কাটা যেত। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ যাবৎ কথা বলছি, তোমার নামটা কি সেটাই তো জানা হলো না। আমি ঈশান আহমেদ। ছেলেটা কথাটা বলেই থেমে গেল, বাদ বাকি নামটা বলতে পারলো না। তাই মেয়েটা বেশ আগ্রহের দৃষ্টিতে ওর দিকে তাকালো, আর ওকে চুপ করে থাকতে দেখে বলল, কি হলো, থেমে গেলে যে? নামটা অন্তত বলো, নাকি নামটা ভুলে গেছো? না না, আমি আর নাম ঈশান আহমেদ নীল। অনেক সুন্দর নামটা। আর আমি নীলাশা আক্তার, নীলাদ্রি। ও, ও মানে, ফ্রেন্ডশিপ করবে না আমার সাথে? কিন্তু আপনি তো অনেক বড় লোকের মেয়ে হবেন, তারপর কত সুন্দর দেখতে। আর আমি তো একটা খ্যাত টাইপের ছেলে। আমার সাথে ফ্রেন্ডশিপ করলে আপনার খারাপ লাগবে না? ঈশানের কথাতে নীলাদ্রি বেশ খানিকটা রাগী চোখে ওর দিকে তাকালো। আর ঈশান একটু ভয় পেয়ে গিয়ে বলল, কিছু ভুল বললাম আপু? ফুল বলেছো মানে? সবটাই ফুল বলেছো। আর কি ভাবছো, আমি আর 10টা বড়লোকের মেয়েদের মতো তোমার সাথে মিসবিহেভ করব? আমি তোমাকে ওদের হাত থেকে বাঁচালাম, তাহলে তুমি কি করে ভাবলে যে আমি ওদের মতো হব? হুম? আর কি বললে তুমি? আমি তোমার কোন জন্মের আপু লাগি যে তুমি আমাকে আপু বললে? হ্যাঁ, না মানে আপু, আসলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার থেকে সিনিয়র হবেন, তাই। আর আমি তো আপনাকে চিনি না, ওই জন্যই বললাম। আর একবার যদি আপু বলো না, দুম করে মেরে একটা নাক বরাবর ঘুষি মারবো। এখন থেকে আমার নাম ধরে ডাকবে। নীলাদ্রি কথাটা বলে সামনের দিকে এগোতে লাগলো। আর ঈশান সেখানেই দাঁড়িয়ে আছে দেখেও বলল, কি হলো, ওইখানে দাঁড়িয়ে আছো যে? আসো, তোমাকে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই। জি আপু। কি হলো, এরপরও আপু বলবে? নাম ধরে ডাকতে বলছি না, নাম ধরে ডাকবে। কিন্তু আচ্ছা, তুমি কোন ইয়ারে পড়ো? অনার্স সেকেন্ড ইয়ার। আর আপনি? আমি অনার্স থার্ড ইয়ার। তাহলে তো আপনি আমার থেকে সিনিয়র। তাহলে আপু বলেছি, তাতে সমস্যা কিসের? আমি বলেছি বলবে না, আর তুমি আমার থেকে 1 বছরের জুনিয়র হবে। এতে কি এমন ক্ষতি হবে নাম ধরে ডাকলে? এখন থেকে তুমি করে বলবে, খবরদার। আর যদি আপনি ডাকতে শুনেছি, তাহলে যেটা বলছি ওইটাই করব। হুম। ঈশান নীলাদ্রির পাশাপাশি হাঁটছে। ও বারবার আর চোখে ঈশানের দিকে তাকাচ্ছে। ওর অবাধ্য চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে মুখের উপরে এসে পড়ছে। নীলাদ্রি বারবার চুলগুলো হাত দিয়ে কানের পাশে গুজিয়ে দিচ্ছে, আর কেমন যেন মুচকি মুচকি হাসছে। ওকে এই অবস্থাতে দেখতে এতটাই সুন্দর লাগছিল, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ঈশান বারবার ওর দিকে হা করে তাকাচ্ছে, মুচকি হাসি দিয়ে বলল, ওইভাবে হা করে তাকিয়ে কি দেখো? না মানে, কিছু না। তাহলে তো তোমাকে ট্যারা বলতে হয়। কেন কেন? এই যে আমার দিকে হা করে তাকিয়ে আছো, বারবার দেখছো, বলছো না, কিছুই দেখছো না, তাহলে তো তুমি ট্যারাই। নীলাদ্রির কথাতে ঈশান মাথা চুলকাতে লাগলো। তারপর
ওরা কিছুটা নির্জন জায়গায় গিয়ে বসলো। নীলাদ্রি ঈশানের সাথে কথা বলতে লাগলো। বুঝতে পারলো নীলাদ্রি বেশ মিশুক স্বভাবের, তাই কিছুক্ষণের মধ্যেই ওর সাথে বেশ ভালো ভাব জমিয়ে ফেলেছে। ঈশান ওকে এখনো আপনি আপনি করে বলছে, তাই নীলাদ্রি বলতে লাগলো, এবার কিন্তু ভালো হচ্ছে না। আমাকে তুমি করে বলবে বলছি, আর নাম ধরে ডাকতে বলছি না। কিন্তু আপনি তো আমার থেকে সিনিয়র, আপনাকে তুমি করে বললে আর নাম ধরে ডাকলে কলেজের সবাই কি বলবে? কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমাকে তুমি করে বলবে, আর এখন থেকে আমি তোমার ফ্রেন্ড। নীলাদ্রি কথাটা বলেই ঈশানের দিকে হাত এগিয়ে দিল। ঈশান একবার ওর হাতের দিকে আর একবার নীলাদ্রির মুখের দিকে তাকালো, তখনও বলল, এইভাবে আবুলের মতো তাকে না থেকে হাত মেলাও। ঈশান নীলাদ্রির সাথে হাত মিলিয়ে বলল, আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করলেন, এতে সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে আর বলবে আপনি একটা খ্যাত ছোট লোকের সাথে ফ্রেন্ডশিপ করেছেন, আপনাকেও সবাই ছোট করে কথা বলবে। তাহলে কেন করলেন আমার সাথে ফ্রেন্ডশিপ? সেটা কেউই বলতে পারবে না, কারো সাহস নেই এসব কথা বলার। কেন বলতে পারবে না? তাছাড়া ওই ছেলেটা তো অবশ্যই বলবে। ও মুখে যতই ফটর ফটর করতে পারে, ও কাজে কিছুই করে দেখাতে পারবে না। তাছাড়া তুমি জানো না, আমার আব্বু এই কলেজের প্রিন্সিপাল, তাই সবাই আমাকে একটু রেসপেক্ট দিয়ে চলে। কেউ কিছু বলার সাহস পায় না। ও একটু ওরকমই, কিন্তু কাজ করতে কিছুই পারবে না, শুধু শুধু মুখেই বলি ফুটাতে পারে। তুমি ওকে দেখে ভয় পেও না তো, ওর থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করো। আর যদি কোনো রকম উল্টাপাল্টা করে তাহলে শুধু আমাকে বলবে, আমি ওকে লাথি মেরে কলেজ থেকে বের করে দিব। কিন্তু আপনি আমার জন্য এতটা করবেন কেন? আবার আপনি? আর তুমি আমার ফ্রেন্ড, তোমার জন্য করব না তো কার জন্য করব শুনি? কিন্তু ফ্রেন্ড তো আজকেই হলাম, তাহলে এত কিছু করবেন কিসের জন্য? ওই যে বললাম না, ফ্রেন্ড। আর ফ্রেন্ড যখন হোক, সেটা 1 মিনিটের জন্যই হোক আর 1 সেকেন্ডের জন্যই হোক, সেটা তো ফ্রেন্ডই। তাই এসব নিয়ে আর কোনো কথা বলবে না। এখন যাও, ক্লাসে যাও। আমাকে ক্লাসে যেতে হবে, কলেজ শেষে আবার দেখা করবে। আচ্ছা ঠিক আছে। ঈশান ক্লাসগুলো শেষ করে তারপর বাইরে এসে নীলাদ্রির সাথে কিছুক্ষণ কথা বলে তারপর রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। অবশ্যই নীলাদ্রি ওকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলেছিল, কিন্তু ঈশান কি জবাব দিত? ওর যাওয়ার কোনো জায়গা নেই, আজকেই প্রথম শহরে আসলো। এখানে না আছে ওর থাকার মতো কোনো জায়গা, না আছে কোনো আত্মীয় স্বজন, আর এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই। তাই কোথায় যাবে কি করবে সেটা ওর জানা নেই। কথাগুলো ভাবছে আর রাস্তা দিয়ে হাঁটছে। কিছু দূর আসতেই খেয়াল করলো রাস্তার ওপাশ থেকে একটা ভদ্রলোক রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে আসছে। এর মাঝেই লোকটা পড়ে যেতে গেলে ঈশান খেয়াল করে উল্টো দিক থেকে একটা ট্রাক ওনার দিকেই আসছে। আর কোনো উপায় না পেয়ে দৌড়ে লোকটার কাছে গিয়ে ওনাকে কোনো রকমে রাস্তা থেকে সরিয়ে দিল। সাথে সাথে ট্রাকটা ওদের পাশ কাটিয়ে বেরিয়ে গেল। এক মুহূর্তের দেরি হলে দুজনকেই ট্রাকটা পিষে দিত। আর ঈশান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও খেয়াল করলো লোকটা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। লোকটা হয়তো হার্ট অ্যাটাক করেছে। তাই ঈশান ওনাকে কয়েকজনের সাহায্য নিয়ে একটা হাসপাতালে নিয়ে চলে যায়। তারপর হসপিটালে নিতেই সবাই ওই ভদ্রলোকটাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ঈশান বাইরে দাঁড়িয়ে আছে। এর মাঝেই হসপিটালে আগমন ঘটল কয়েকজন ডিআইসি, এসপি আর কিছু সিনিয়র পুলিশ অফিসারদের। ঈশান এদের দেখে বেশ খানিকটা ঘাবড়ে গেল আর ভাবল, কোনো অন্যায় করে ফেললাম না তো, যার জন্য পুলিশ এসেছে? আর কিছু বুঝে ওঠার আগেই সবাই ঈশানের সামনে আসলো। আর একটা লোক বলল, তুমি কে? আসলে স্যার, আমি একটা লোককে হসপিটালে নিয়ে আসছি। ডক্টর ওনাকে অপারেশন থিয়েটার নিয়ে গেছে আর আমাকে বাইরে বসতে বললো, তাই আমি এখানে বসে আছি। তুমি এখানেই থাকো, এখান থেকে এক পাও নড়বে না।
কথাগুলো বলে লোকগুলো সেখান থেকে চলে গেল। ঈশান বেশ খানিকটা ঘাবড়ে গেল আর ভাবলো, কি আবার করলাম? একটা লোককে তো এইভাবে বিপদের হাত থেকে বাঁচালাম, ওই জন্যই পুলিশ এসেছে? নাকি আমি কোনো অন্যায় করে উঠলাম? এর মাঝে ওই লোকটার জ্ঞান ফিরে আসলো। এবার ডিআইজি, এসপি আর পুলিশের কয়েকজন ওসি গিয়ে ওনার সাথে দেখা করে। তখন ডিআইজি লোকটাকে বলে, স্যার, আপনি এখন কেমন আছেন? কেমন লাগছে আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তোমরা খবর পেলে কি করে আমি এখানে? স্যার, আপনি হচ্ছেন এ শহরের এসিপি, আর আমরা আপনার খবর পাবো না এটা কি করে ভাবলেন? আপনি রাস্তা স্ট্রোক করতেই সব খবর আমরা জানতে পেরেছি, আর আপনাকে যে একটা ট্রাক পিষে দিতে যাচ্ছিল সেটাও জানতে পেরেছি। এখন চলে আসছি। এবার লোকটার মনে পড়তে লাগলো উনি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করেই স্ট্রোক হয়ে যায়। কথাগুলো ভাবতেই এবার লোকটার মনে পড়লো রাস্তার ওপাশে উনি একটা ছেলেকে দেখেছিল। তাহলে সেই ছেলেটাই কি ওনাকে হসপিটালে নিয়ে আসলো? তাই উনি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হঠাৎ করেই বুকের ভেতর একটা ব্যথা অনুভব হলো। তারপর আর কিছু বুঝে ওঠার আগে শুধু খেয়াল করেছিলাম রাস্তার ওপাশ থেকে একটা ছেলে দাঁড়িয়ে আছে আর আমার দিকে আসছে। তারপর আর কিছু মনে নেই। স্যার, তাহলে ওই ছেলেটাই হবে। ছেলেটা আপনাকে হাসপাতালে নিয়ে এসেছে। ও এখন কোথায়? ওকে কি তোমরা চলে যেতে বলেছো, নাকি ও এখন এখানেই আছে? আপনার জ্ঞান ফেরার জন্য ছেলেটাকে এখনো এখান থেকে এক চুলো নড়তে দেয়নি। ও বাইরে আছে। তোমরা ওকে এক্ষুনি আমার কেবিনে পাঠিয়ে দাও। ওর সাথে আমি কথা বলবো। ও আমার এত বড় একটা হেল্প করেছে, আর ওকে তোমরা এইভাবে বসিয়ে রেখেছো? হুম? লোকগুলো বাইরে চলে আসলো। তারপর আবার ঈশানের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, এই ছেলে, স্যার তোমাকে ভেতরে যেতে বলেছে, এক্ষুনি ভেতরে আসো। লোকটার কথাতে ঈশান উঠে তারপর ভেতরে গেল। খেয়াল করলো সবাই ওই অসুস্থ লোকটার পাশে দাঁড়িয়ে আছে। ঈশান গিয়ে ওনার সামনে দাঁড়াতেই উনি ঈশানের দিকে হাত বাড়াতেই ও একটু এগিয়ে গেল। লোকটা ঈশানকে হাত ধরে টেনে ওনার পাশে বসিয়ে দিল আর বলল, কে বাবা তুমি? স্যার, আমার নাম ঈশান, এই শহরে নতুন আসছি। আজকে তুমি না থাকলে আমার যে কি হতো সেটা ভাবাই যাচ্ছে না। নিহাত উপরওয়ালা তোমাকে ওখানে পাঠিয়েছে, না হলে তো আজকে আমাকে আর এই অবস্থায় কেউ দেখতে পেত না। এইসব বলবেন না স্যার। উপরওয়ালা সবার হায়াত মত নিজ হাতে লিখেছেন, উনি যাকে চান তাকে বাঁচিয়ে দিতে পারেন। তাই এইসব কথা বলে আমাকে লজ্জা দিবেন না। সেটা ঠিক, তারপরেও তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। তুমি জানো, আমার মেয়ে আর ওয়াইফের আমি ছাড়া আর কেউ নেই। আমার যদি আজকে কিছু হয়ে যেত তাহলে ওরা খুব একা হয়ে যেত। তাই তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আচ্ছা, শুধু এইটুকু বলো, তুমি এখানে কোথায় থাকো? জি স্যার, আমি এখানে নতুন। আসলে পড়ালেখার মোটামুটি ভালো তো, ওই জন্য গ্রাম থেকে এসএসসি পাশ করে শহরে আসছি পড়ালেখা করার জন্য। আজকেই শহরে আসলাম। প্রথম কলেজে গিয়েছিলাম, ফেরার পথে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হলাম। ও আচ্ছা, তুমি এখানে থাকো কোথায়? স্যার, আমার এখানে থাকার কোনো জায়গা নেই। আমি আজকেই শহরে আসছি। কোথায় যাব, কি করবো ভেবেই পাচ্ছিলাম না, তাই রাস্তা দিয়ে হাঁটছিলাম। এখন কোথায় থাকবে কিছু ভেবেছো? ঈশান লোকটার কথাতে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিলে লোকটা একটু হাসি দিয়ে বলল, কোথাও থাকতে হবে না, তুমি এখন থেকে আমার বাসাতেই থাকবে। কি বলছেন স্যার? আমি আপনার বাসায় থাকবো? আপনি কত বড় মানুষ! আর তারপরে আমার মতো একটা গাইয়া খ্যাত ছোট লোক ছেলেকে আপনার বাড়িতে থাকলে সমাজে মানুষ সেটা কিভাবে দেখবে? কে কি বললো, কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না। আমার কোনো ছেলে নেই, আর তুমি তো আমার ছেলের মতোই। আজকে তুমি না থাকলে আমার যে কি হতো সেটা শুধু একমাত্র উপরওয়ালাই ভালো জানে। তোমাকে বলেছি তুমি আমার সাথে যাবে তো যাবে, ব্যাস। কিন্তু স্যার, আবার স্যার? এখন থেকে আঙ্কেল বলবে।
আরে বাবা যাও না, স্যার অনেক ভালো মানুষ, তোমাকে বাসায় নিয়ে যেতে চাইছে। তুমি ওনার মতো এত বড় একটা হেল্প করলে, তোমার জন্য কিছু করতে পারলে ওনার ভালো লাগবে। শুধু শুধু এদিক ওদিকে ঘুরে বেড়ানোর থেকে ওনার বাসায় যাও, তোমার নিজেরই ভালো হবে। কি হলো, চুপ করে আছো যে? যাবে তো আমার বাসায়? আচ্ছা ঠিক আছে আঙ্কেল। হসপিটালে সব কাজ শেষ করে ঈশান লোকটার সাথে সন্ধ্যার দিকে ওনার বাসার উদ্দেশ্যে গেল। তারপর গিয়ে কলিং বেল দিতেই বাসার কাজের লোক দরজা খুলে দিল। ঈশান লোকটাকে ধরে ভেতরে নিয়ে যেতে গেলে এবার একটা মেয়ে তাড়াহুড়ো করে এসে বলতে লাগলো, চাচু, কি হয়েছে তোমার? আর তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি জানো তোমার জন্য আমার কতটা টেনশন হচ্ছিল? মিলি তোমার জন্য কতটা টেনশন করছে? চাচি আম্মু তোমার জন্য কতটা টেনশন করেছে জানো? মামুনি, এত উতলা হওয়ার কিছুই নেই। আমার একটু শরীরটা খারাপ করেছিল, তাই এই ছেলেটা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। সেজন্য আসতে একটু দেরি হয়েছে। তুই আমাকে ধরে রুমে নিয়ে দিয়ে তো। আচ্ছা ঠিক আছে। ঈশান খেয়াল করলো মেয়েটা আর কেউ নয়, কলেজে যার সাথে ফ্রেন্ডশিপ করেছিল সেই নীলাদ্রি। কিন্তু নীলাদ্রি ওকে খেয়াল করেনি, বেশ খানিকটা উত্তেজিত হয়ে আছে। আর ওর চাচুকে ধরে ওনার রুমের দিকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে নীলাদ্রির চোখ পড়ল ঈশানের উপর, তাই ও বলল, ঈশান, তুমি এখানে? ওই তো আমাকে বাঁচালো। রাস্তায় আমার স্ট্রোক হয়েছিল, তখন ও আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। কিন্তু তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? ভালো করে চিনি। ও আমার ফ্রেন্ড, অনেক ভালো একটা ফ্রেন্ড, আর ছেলেও একটা ভালো। তাহলে তো হয়ে গেল। তোকে একা একা কলেজে যেতে হয়, এখন থেকে ঈশানের সাথে কলেজে যাবি। তাতে তোর একটু সেফটি হবে, আর একা একা বোরিং ফিলও করতে হবে না। হুম। চাচ্চু, তুমি এইসব কথা থামাবে? তোমার শরীরের এই অবস্থা আর তুমি আমার কলেজে যাওয়া নিয়ে পড়ে আছো। এখনই রুমে চলো। নীলাদ্রি আর ঈশান ও চাচুকে রুমে নিয়ে বেডে শুইয়ে দিয়ে তারপর ওনার সাথে কিছুক্ষণ কথা বলল। ঈশান বাইরে আসতে গেলে নীলাদ্রির চাচু বলল, নীলাদ্রি, ঈশানকে আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দে। আজকে থেকে ও আমাদের এখানে থাকবে। আচ্ছা ঠিক আছে। নীলাদ্রি রুম থেকে বেরোতে বেরোতে বলল, তুমি আমার সাথে আসো। ঈশান নীলাদ্রির পেছন পেছন যেতে লাগলো। ঈশানের পুরো মুখে একটা বিষণ্ণতার ছাপ, তাই ও বলল, তোমার মনে হয় অনেক ক্ষুধা লাগছে, তাই না? সে দুপুর থাকতে হসপিটালে বসেছিলে। তুমি আমার সাথে আসো, আমি তোমাকে রুম দেখিয়ে দিই। ফ্রেশ হয়ে আসো, তোমাকে খাবার দিই। আচ্ছা ঠিক আছে। ঈশানকে নীলাদ্রি একটা রুম দেখিয়ে দিলে ও গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে আসতেই খেয়াল করলো নীলাদ্রি খাবার টেবিলে বসে আছে, আর আরেকটা লোক সেখানে বসে আছে। ঈশান গিয়ে দাঁড়াতেই নীলাদ্রি ওকে বসতে বলল। ঈশান বসতেই এবার একটা লোক জিজ্ঞাসা করলো ওকে। নীলাদ্রি সবাইকে বলল ছেলেটা ওদের কলেজেই পড়ে, আর ও আজকে চাচ্চুকে এরকম একটা পরিস্থিতির মুখ থেকে বাঁচিয়েছে। ঈশান জানতে পারলো ওই লোকটা নীলাদ্রির আব্বু। ঈশান বুঝতে পারলো এই মানুষটাও বেশ ভালো। খাওয়া দাওয়া শেষ করে ঈশান রুমে এসে ভাবলো, কি অদ্ভুত পৃথিবী। কেউ রাফিনের মতো খারাপ, তো কেউ নীলাদ্রি আর ওর চাচ্চু ওর আব্বুর মতো ভালো। পৃথিবীর সব মানুষগুলোই এক নয়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ঈশান। রাত 12টার দিকে কোনো আগন্তুক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ল্যাম্পপোস্টের নিচে এসে দাঁড়ায়। কয়েক মিনিটের মধ্যেই কয়েকটা লোক এসে ওর সামনে দাঁড়ালো। যে আগন্তুক ব্যক্তি দাঁড়িয়ে আছে লোকটা একটা হুডি পরা, পকেটে হাত দেয়া, মাথাটা নিচু করে আছে। ল্যাম্পপোস্টের আলো এসে ওর মাথার উপরে পড়লেও মুখটা দেখা যাচ্ছে না। মুখে একটা কালো টাইপের একটা মাস্ক পরা, শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে না এটা কে হতে পারে, একটা পুরুষ নাকি মেয়ে। এমন একটা পোশাক পরেছে যার জন্য ওকে দেখে বোঝার উপায়ই নেই। তার উপর হাতগুলো আবার পকেটে গুজে রেখেছে। এবার একটা ছেলে লোকটাকে উদ্দেশ্য করে বলল,
বস, ওই লোকটার খবর পাইনি, কিন্তু আমার মনে হচ্ছে খুব শীঘ্রই পেয়ে যাব। আপনি টেনশন করবেন না, সব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা এতগুলো মানুষ সামান্য একটা মানুষের খবর বের করতে পারো না। এতগুলো স্যালারি তোমাদের কিসের জন্য দেওয়া হয়? সামান্য একটা মানুষের খবরটুকু তোমরা একটা শহর থেকে বের করতে পারো না। বস, আপনি টেনশন করবেন না, খুব শীঘ্রই আমরা জানতে পেরে যাব আর ও কোথায় থাকে সবটা জেনে আপনাকে জানাবো। আর আমরা খুব শীঘ্রই কাজেও নেমে পড়ব। তোমাদের আমি 7 দিন সময় দিলাম। এর মধ্যে যদি সবটা জানতে না পারো আর আমাকে যদি জানাতে না পারো, তাহলে তোমাদের আর চাকরি থাকবে না। জি বস, ঠিক আছে, আপনি বাসায় চলে যান। আমরা রাত দিন এক করে ওর সম্পর্কে জানার চেষ্টা করছি। আপনি টেনশন করবেন না। কথাগুলো বলে আগন্তুক ব্যক্তি সেখান থেকে চলে গেল। আর লোকগুলো যেন হাঁপ ছেড়ে বাঁচল। পরদিন সকালে ঈশানের ঘুম ভাঙতে ও ফ্রেশ হয়ে তারপর নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হতে গেলে তখন নীলাদ্রি ওর সাথে যাওয়ার জন্য জোর করে। কিন্তু ঈশান কিছুতেই ওর সাথে যাবে না। নীলাদ্রি রুমে রেডি হতে গেলে ঈশান বাসা থেকে বের হয়ে গেল। তারপর হাঁটতে হাঁটতে কিছুটা সামনে এগিয়ে আসতেই খেয়াল করলো ওদের বাসা থেকে দূরেই একটা বস্তি, আর সেখানে কিছুটা লোকের হইচই শব্দ পাওয়া যাচ্ছে। এমন কিছু শোনার সাথে সাথে ঈশান আর দেরি না করে সেদিকে এগিয়ে গেল। বস্তির ভেতরে ঢুকতেই খেয়াল করলো কয়েকটা বখাটে টাইপের ছেলেরা একটা 25 থেকে 30 বছরের মহিলার সাথে বেশ ধস্তাধস্তি করছে, ওনার হাত ধরে টানাটানি করছে। তোমরা আমার সাথে এরকম করছো কেন? আমি তো বলছি আমি আজকে যেতে পারবো না। আমার শরীরটা বেশি ভালো নেই। আমিও তো একটা মানুষ নাকি? আমার সাথে তোমরা কেন এরকম করছো? মানুষ, তাও আবার তুই? তোর সাথে তো শুধু মজা নেওয়া যায়, তোর সাথে শুধু চাহিদা মেটানো যায়, এছাড়া আর কিচ্ছু না। তুই টাকা নিয়েছিস, এখন আমাদের সাথে যাবি। শরীর অসুস্থের বাহানা দেখিয়ে আমাদের এড়িয়ে যেতে পারবি না। তুই কি ভেবেছিস আমরা জানি না তুই কালকে অন্য একজনের সাথে কাজ করেছিস? তাহলে আজকে আমাদের সাথে যেতে তোর সমস্যা কোথায়? আমরা তো তোকে টাকা দিয়েছি, এমন না যে আমরা টাকা দিইনি। টাকা খেয়ে এখন বলছিস যাবি না, সেটা তো হবে না। আমি তো বলিনি আমি যাব না। আমার শরীরটা বেশি ভালো নেই, তাই আজকে যেতে পারবো না। আজকের মতো তোমরা আমাকে দয়া করো, আজকের মতো আমাকে ছেড়ে দাও। আমি কালকে ঠিক চলে যাব, তোমাদের এখানে আসতে হবে না। সেটা বললে তো শুনছি না, তোকে আজকে যেতেই হবে। তোর জন্য এতগুলো লোক কি এভাবে উপোস করে বসে থাকবে নাকি? আমরা মজা করব না? তুই কি ভেবেছিস আমাদের সময়ের মূল্য নেই? হ্যাঁ, সেটা তো করবেই, কারণ আমি তো একটা মানুষ নই। আমাকে তোমার মানুষ বলে মনে হয় না। মানুষ, তাও আবার তুই? তুই তো একটা পতিতা, তোকে মানুষ বলতেও ঘৃণা করে। সেই মানুষটার কাছেই তো আবার বারবার তোমার আসতে হয়, তাহলে লজ্জা করে না সেই মানুষটার কাছে আসতে? শোন, আমি এত কিছু বুঝতে চাই না, তুই এক্ষুনি আমাদের সাথে যাবি ব্যাস। আর আমাদেরকে সময় দিবি, এর থেকে বেশি কিছু জানতে চাই না। টাকা লাগলে আরও দেব, কিন্তু তারপরও তোর আজকেই যেতে হবে। আর যদি না যাস তাহলে কিন্তু তোর মেয়েকে নিয়ে যাব। দোহাই তোমাদের, তোমরা আমার সাথে এরকমটা করো না। অবস্থা বেগতিক দেখেই এবার ঈশান ছেলেগুলোর সামনে এসে দাঁড়ালো। তারপর ওই মহিলাকে ছেলেটার হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই যে ভাই, আপনাদের সেই তখন থেকে দেখছি আপনারা এই মানুষটার সাথে এরকম বাজে ব্যবহার করে যাচ্ছেন। কি সমস্যা আপনাদের বলুন তো? আপনারা ওনার সাথে এরকম বাজে ব্যবহার করছেন কেন? কি হয়েছে? ও তো একটা পতিতা, ওকে আমরা টাকা দিয়েছি আমাদের সাথে কাজ করার জন্য। ও টাকা নিয়ে খেয়েছে, এখন আমাদের সাথে যাবে না। কিন্তু তুই কে রে? তুই এত কিছু জানতে চাইছিস কেন? ও কে হয় তোর? কেউ না, কিন্তু ওনাকে দেখে এখানে আসলাম। যখন কেউ হয় না তাহলে তোর দরদ এত উতলে উঠছে কেন? এক্ষুনি এখান থেকে ভাগ, না হলে কিন্তু তোর খবর আছে। এমনিতেই মাথা গরম হয়ে আছে। এই তোরা ওর মেয়েটাকে তুলে নিয়ে চল, তাহলেই শালি আমাদের কথা শুনবে। দোহাই তোমাদের, এত বড় অন্যায় আমার সাথে করো না। আমি তো বলছি আমি কালকে ঠিক চলে যাব। আমার শরীরটা অসুস্থ, আমি যেতে পারবো না। দেখেন ভাই, উনি তো বলছেই উনি যেতে পারবে না, তারপরে আপনারা কেন জবরদস্তি করছেন? টাকা নিয়েছে আর এখন যেতে পারবে না? ওর কত বড় সাহস! এই তুই এখান থেকে সর, না হলে কিন্তু তোর খবর আছে। আর টাকাগুলো তুই দিবি নাকি? হ্যাঁ, আমি দেব।
এবার ছেলেগুলো ঈশানের পা থেকে মাথা অবধি একবার দেখে নিয়ে বলল, টাকা দিবি, তাও আবার তুই? তোকে দেখে তো মনে হচ্ছে না তুই টাকা দিতে পারবি। দেখো ভাই, আমাকে দেখে যা ইচ্ছে তাই মনে হতে পারে। আমি যা বলেছি টাকা দিব তো দিব। এখন তোমরা এখান থেকে যাও, আর ভবিষ্যৎ তোমার সাথে এরকমটা করবে না। ছেলেগুলো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চলে গেল। এবার ঈশান ওই মহিলার দিকে তাকাতেই খেয়াল করলো উনি মাথা ঘুরে নিচে পড়ে গেছে। ওনার পিচ্ছি মেয়েটা দৌড়ে এগিয়ে আসতে আসতে বলল, আম্মু, আম্মু তোমার কি হয়েছে? তুমি এভাবে পড়ে গেলে কেন? এবার পিচ্ছি মেয়েটা ওর আম্মুর কাছে গিয়ে বসে কান্না করতে লাগলো। ঈশানের বেশ মায়া হলো, তাই ও গিয়ে এবার পিচ্ছিটার পাশে বসে ওর মাথায় হাত দিয়ে বলতে লাগলো, আপু, তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার আম্মুর কিচ্ছু হবে না। ভাইয়া, তুমি আমাকে আপু ডাকলে? দেখো না, আম্মু আমার সাথে কথা বলছে না। তুমি আম্মুকে বলো না আমার সাথে কথা বলতে। হ্যাঁ আপু, আজকে থেকে তুমি আমার আপু। আমি তোমার আম্মুকে হসপিটাল নিয়ে যাব। তোমার আম্মুর কিচ্ছু হবে না। ঈশান কয়েকজন লোকের সাহায্য নিয়ে তারপর ওই মহিলাকে হসপিটালে নিয়ে গেল। শহরের নামকরা একটা হসপিটালে আনতেই, তারপর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য একটা কেবিনের সামনে আনতেই একটা ডক্টর আসলো। তখন পিচ্চি মেয়েটা বলতে লাগলো, ডক্টর আঙ্কেল, ডক্টর আঙ্কেল, আমার আম্মুকে ভালো করে দাও না আঙ্কেল। দেখো না, আম্মু আমার সাথে কথা বলছে না। পিচ্চি মেয়েটার কথা শুনে ডক্টর ও রাম্মুর মুখের দিকে তাকালো। ডক্টর পিচ্চিটা রাম্মুকে দেখে বলল, এই, কে এই বাজে মেয়েটাকে এখানে এনেছে? হ্যাঁ, এদের সাহস কি করে হয় একটা ফকিন্নিকে নিয়ে এই হসপিটালে ঢোকে? ওরা এই হসপিটালে চিকিৎসা করিয়ে টাকা দিতে পারবে? ওদের রুচিবোধ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওদের হসপিটালে ঢুকতে দাও কি করে তোমরা? এখনই এখান থেকে বের করো। ডক্টরের এরকম কথা শুনে এবার পিচ্চি মেয়েটা ওনার কাছে এসে ওনার একটা পা ধরে বলল, ডক্টর আঙ্কেল, আমার আম্মুকে এখান থেকে বের করে দিও না। আম্মু আমার সাথে কথা বলছে না। আঙ্কেল, আমার আম্মুকে ভালো করে দাও না আঙ্কেল। আমি তোমাদের সব টাকা দিয়ে দিব। আমার আম্মুকে ভালো করে দাও না আঙ্কেল। পিচ্চি মেয়েটার প্রতি ডাক্তারের কোনো মায়া হলো না। উনি আবারও বেশ কড়া কণ্ঠে বলল, তোমার আম্মুর এখানে কোনো চিকিৎসা হবে না। তোমার আম্মু একটা বাজে মহিলা। এখানে টাকা দেওয়ার মতো অবস্থা তোমাদের নেই, তাই এখনই এখান থেকে যাও। এর মাঝে ঈশান নিচ থেকে উপরে আসতেই খেয়াল করলো ডাক্তার ওদের সাথে বেশ বাজে বিহেভ করছে। তাই ঈশান এসে ওদের সামনে দাঁড়ালো। পিচ্চি মেয়েটা ডাক্তারকে বারবার কথাগুলো বলছিল, তাই ডাক্তার রেগে গিয়ে ওকে ধাক্কা দিতে যাবে, তখনই ঈশান এসে পিচ্চিটাকে ধরে ফেলে আর কোলে উঠিয়ে নিয়ে বলল, এই কাজটা ভুলেও করতে যাবেন না। আপনার সাহস কি করে হয় এই বাচ্চা মেয়েটার গায়ে হাত তোলা? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কে? তুই এখানে এসে হিরোগিরি দেখাচ্ছিস কিসের জন্য? আর এই ফকিন্নিগুলো তোর কি হয়? এখনই এদেরকে নিয়ে এখান থেকে ভাগ, না হলে কিন্তু এদের সাথে তোকেও গাড় ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বের করে দিব। ডক্টরের কাজ মানুষকে সাহায্য করে তাদেরকে সুস্থ করে তোলা, কিন্তু আপনি যে এতটা টাকা চিনেন সেটা আমি ভাবতে পারিনি। টাকার জন্য যে এই ভদ্র মহিলাকে এইভাবে বাইরে ফেলে রেখেছেন। আজকে এই বাচ্চা মেয়েটার জায়গায় তো আপনার মেয়েটাও থাকতে পারতো। আপনারও তো এরকম একটা অবস্থা হতে পারতো। তখন আপনি কি করতেন? অন্য কেউ আপনার মেয়েকে এভাবে ঘাট ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বের করে দিলে আপনি সেটা সহ্য করতে পারতেন? শোন, তোর নীতিবাক্য শোনার সময় আমার নেই। এখনই এখান থেকে বের হ। তোদের মতো ফকিন্নির এত বড় হসপিটালে চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য আছে? তাহলে কেন এখানে ফটর ফটর করছিস? এখনই এখান থেকে বের হ,
না হলে কিন্তু লথি মেরে হসপিটাল থেকে বের করে দিব। ডাক্তারের কথায় ঈশান অবাক হয়ে গেল। উনি সেখান থেকে চলে গেল। আর ঈশানের বেশ রাগ হতে লাগলো। রাগে ওর গা জ্বলছে, মনে হচ্ছে ডাক্তারকে এখনই খুন করে ফেলতে। এবার ঈশান তন্নির মুখের দিকে তাকালে খেয়াল করলো ও ঈশানের দিকে তাকিয়ে আছে। তন্নি আবারও কান্না করে দিল আর বলল, ভাইয়া, ভাইয়া দেখো না, ডক্টর আঙ্কেল আমার আম্মুর চিকিৎসা করলো না, আমার আম্মুকে ভালো করলো না। আমার আম্মু কি ভালো হবে না বলো? তুমি বলো না আম্মু ভালো হয়ে যাবে, আবার আমার সাথে কথা বলবে, আম্মু ছাড়া যে আমার আর কেউ নেই। আপু, তোমার আম্মুর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমরা ঠিক তোমার আম্মুকে ভালো করে বলবো। তুমি কান্না করো না, আমি এক্ষুনি আসছি। তুমি একটু তোমার আম্মুর পাশে বসো, আমি এক্ষুনি আসছি। ঈশান পিচ্চিটাকে রেখে বাইরে গিয়ে কাকে যেন একটা কল করলো। তারপর একটা মুচকি হাসি দিয়ে আবার ভেতরে আসলো। তো ঘন্টাখানেক যাবৎ ঈশান হসপিটালেই ওইভাবে ওই পিচ্চি আর ভদ্র মহিলাকে নিয়ে বসে আছে। আর পিচ্চি মেয়েটা কান্না করছে, ঈশান ওকে শান্ত করছে। ডাক্তারেরা এর মাঝে কয়েকবার এসে বেশ বাজে বিহেভ করে গেছে আর ওদের হসপিটাল থেকে চলে যেতে বলে গেছে। তো ঘন্টাখানেক পরে খুব হসপিটালে একটা হইচই রোল পড়ে গেল। সবাই সেদিকেই আসতে লাগলো কি হয়েছে বিষয়টা দেখার জন্য। এবার ঈশান উঠে দাঁড়ালো আর সাথে সাথেই সেখানে একটা স্যুট বুট পরিহিত ভদ্রলোক এসে দাঁড়ালো। লোকটা এসে দাঁড়াতেই সেই ডাক্তার তাড়াহুড়ো করে এসে বলল, আরে স্যার, আপনি আপনি আসবেন, একবার তো ফোন করবেন না? আর আপনি তো 6 মাসে একবার হসপিটালে আসেন, কিন্তু হঠাৎ করে এত তাড়াতাড়ি চলে আসলেন যে? ডাক্তার কথাটা শেষ করতে পারলো না, তার আগেই ভদ্রলোক ওনার গালে একটা থাপ্পড় মেরে দিল আর কড়া কণ্ঠে বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় রোগীদের সাথে এরকম বাজে ব্যবহার করার? তুমি জানো আমাকে কত উপর থেকে জরুরিভাবে তলব করা হয়েছে? স্বয়ং প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বলেছে তুমি নাকি এই হসপিটালের টাকার জন্য এরকম ব্যবসা চালু করে রেখেছো। কোনো রোগী আসলে তাকে চিকিৎসা না করে আগে তার আর্থিক অবস্থা দেখো, আর আজকে একটা অসহায় মহিলাকে এভাবে হসপিটাল থেকে বের করে দিতে পারলে? একটা বাচ্চার সাথে নাকি তুমি মিসবিহেভ করেছো। কিন্তু স্যার। চুপ, একদম চুপ, আর কোনো কিন্তু নয়। আর যদি একটা কথা বলো তাহলে তোমাকে যে কি করব আমি নিজেও জানি না। তোমার জন্য আজকে আমার জান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। কিন্তু ওরা কারা যার জন্য আপনাকে ওপর মহল থেকে ফোন করা হয়েছে? এত কৌতূহল কিন্তু ভালো না। শোনো, তুমি যে কাজ করেছো এরপরে আমার হাসপাতালে তোমাকে রাখা আর সম্ভব হচ্ছে না। তুমি এক্ষুনি এখান থেকে বের হও। আর কিন্তু স্যার। আর একটা কথাও বলবে না, তাহলে কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমার জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। ডাক্তার সেখানে দাঁড়িয়ে রইল আর ওই ভদ্রলোক খেয়াল করলো একটা স্ট্রেচারে কেবিনের বাইরে একটা অসুস্থ মহিলা পড়ে আছে। আরেকটা পিচ্চি মেয়ে ওনার পাশে বসে কান্না করছে। এবার পিচ্চি মেয়েটাকে ভদ্রলোক কোলে উঠিয়ে নিয়ে বলতে লাগলো, মামনি, তোমার আব্বুর কিচ্ছু হবে না, এক্ষুনি তোমার আব্বুর চিকিৎসা শুরু হবে। এই কে আছো, ওনাকে এক্ষুনি কেবিনে নিয়ে যাও। পিচ্চি মেয়েটার মাকে কেবিনে নিয়ে যেতেই ভদ্রলোকটা ঈশানের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। তো বিকেলের দিকে ওই মহিলার জ্ঞান ফেরে। তখন ঈশান ওনার সাথে গিয়ে দেখা করলো। তন্নির আম্মু ঈশানের একটা হাত ধরে বলল, বাবা, আমি যে তোমার ঋণগুলো কিভাবে শোধ করব জানি না। আজকে তুমি না থাকলে হয়তো আমার কি হয়ে যেত জানি না। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আরে না না, আপনি এভাবে বলছেন কেন? আর তাছাড়া আমি তো আপনার ছেলের মতো। আজকে যদি আপনার একটা ছেলে থাকতো তাহলে কি সে আপনার জন্য এইটুকু করতো না? আসলে কি বলবো, পৃথিবীতে এমন ভালো মানুষ বেঁচে আছে, না হলে তোমার মতো কেউ এমনভাবে ভাবতো না। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ধন্যবাদ দিতে হবে কেন আম্মু?
উনি তো আমার ভাইয়া, তুমি জানো না বুঝি? তন্নির কথায় ঈশান একটু হাসলো। তারপরও আরো কিছুক্ষণ তন্নির আম্মুর সাথে কথা বলে চলে আসার আগে বলল, তন্নি, তুমি আম্মুর কাছে থাকো, আমি আবার কালকে এসে তোমাদের দেখে যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আম্মুর খেয়াল রাখবো। তুমি কিন্তু কাল এসে ঠিক দেখে যাবে, না হলে কিন্তু আমি খুব রাগ করব। ঠিক আছে আপু, আমি আসবো। ঈশান তন্নির কপালে একটা চুমু দিয়ে তারপর বাসার উদ্দেশ্যে চলে গেল। অন্যদিকে নীলাদ্রি আজকে একটা বারও ঈশানকে কলেজে দেখেনি, তাই সারাক্ষণ শুধু ওর কথা ভেবেছে। তারপর বাসায় গিয়ে নিজের রুমে বারবার পায়চারি করছিল আর ভাবছিল, ছেলেটা কোথায় গেল? একদিন হলো মাত্র এই শহরে আসছে, তাহলে কি হারিয়ে গেল নাকি? ছেড়ে চলে গেল? এই শহর তো কিছুই চেনা না, আজকে কলেজেও দেখলাম না, কোথায় গেল? তো কিছুক্ষণের মাঝেই ঈশান বাসায় চলে আসে। তারপর কলিং বেল দিতেই নীলাদ্রি দৌড়ে রুম থেকে বেরিয়ে তারপর দরজাটা খুলে দিয়ে দেখলো ঈশান দাঁড়িয়ে আছে। তখন নীলাদ্রি বেশ উত্তেজিত হয়ে বলল, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, তুমি জানো তোমার জন্য আমার কতটা টেনশন হচ্ছিল? একটাবার বলে তো যেতে পারতে। আমি তোমাকে বলেছিলাম না আমার সাথে ভার্সিটিতে যেতে, তাহলে আমাকে কিছুই না বলে চলে গিয়েছিলে কেন? কুল কুল, আরে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আর এতটা রেগে আছো কেন? রেগে থাকবো না? তুমি আমাকে একটাবার বলতে তো যেতে পারতে আমার সাথে যাবে না, ব্যাস সেটা ঠিক আছে। কিন্তু এভাবে হুটহাট করেই বাসা থেকে বেরিয়ে গেছো, আর সারাদিন কোনো খোঁজ খবরও নেই। কলেজেও তোমাকে দেখলাম না, কোথায় গিয়েছিলে? এবার ঈশান নীলাদ্রিকে সবটা খুলে বলল। একটা বার আমাকে বলে যেতে পারতে। তুমি জানো তোমার জন্য আমার কতটা টেনশন হয়েছিল। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমার জন্য তোমার কেন টেনশন হবে? আমি কে তোমার? ঈশানের কথায় নীলাদ্রি এবার বেশ খানিকটা লজ্জা পেয়ে গেল, তাই মাথা নিচু করে নিল। ঈশান বারবার ওকে জিজ্ঞেস করতে লাগলো কথাটা, যার জন্য নীলাদ্রি লজ্জায় আর সেখানে দাঁড়াতে পারলো না, দৌড়ে সেখান থেকে চলে গেল। ঈশান বুঝতে পারলো না নীলাদ্রির এরকম লজ্জা পাওয়ার কারণটা কি। রাতে ঈশান বেশ কিছুক্ষণ নীলাদ্রির কথা ভাবলো। অন্যদিকে নীলাদ্রি সারাক্ষণ শুধু ঈশানের কথাই ভেবেছে আর মুচকি মুচকি হেসেছে। আবার কখনো লজ্জা পেয়ে বালিশে মুখও লুকিয়েছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে, তখন চাচ্চু বলে, নীলাদ্রি, এদিকে আয় তো। কি হয়েছে চাচ্চু? এবার হাতটা বাড়াও। চাচ্চুর কথাতে নীলাদ্রি হাত বাড়িয়ে দিতেই ওর চাচ্চু একটা চাবি দিয়ে বলল, এটা তোর বাইকের চাবি। তুই না বাইক চালাতে ভালোবাসিস, কতবার তোর আব্বুকে বলেছিস একটা বাইক কিনে দিতে, কিন্তু ভাইয়া তোকে বাইক কিনে দেয়নি, তাই আজকে আমি তোকে এইটা বাইক গিফট করলাম। তুমি পৃথিবীর বেস্ট চাচ্চু, আই লাভ ইউ চাচ্চু। লাভ ইউ সুইট হার্ট। দেখ, বাইক কিনে দিলাম তার মানে এই না যে উল্টা পাল্টা চালাবে, দেখে শুনে চালাবে। আর এখন থেকে ঈশানকে তোমার সাথে নিয়ে যাবে, কেমন? ঠিক আছে চাচ্চু। সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপর ঈশান যখনই বের হতে যাবে তখনই নীলাদ্রি ঈশানকে ওর সাথে যাওয়ার জন্য জোর করলো, কিন্তু ঈশান কিছুতেই যাবে না। তখন নীলাদ্রি বলল, আজকে তুমি আমার সাথে না যাও, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওকে বাবা, ঠিক আছে যাব, এত রাগ করে কি আছে? দুজনে খাওয়া দাওয়া শেষ করে তারপর বাইক নিয়ে বের হলো। নীলাদ্রি চালাচ্ছে আর ঈশান ওর পেছনে বসে আছে। ঈশান নীলাদ্রির কাঁধে হাত রাখতে ভয় পাচ্ছে। নীলাদ্রি যতবার ব্রেক করছে তখন ঈশানের পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, তাই নীলাদ্রি ওকে বলল, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? ধরে বসতে পারছো না যদি পড়ে যাও? আসলে না, মানে কখনো কোনো মেয়ের পিছনে বসিনি তো, তাই। বসনি, কিন্তু এখন থেকে রোজ বসতে হবে। ওরা আবারও সেই বস্তিটার কাছে চলে আসে আর ঈশান বুঝতে পারলো কালকের মতো আজকেও সেখানে আবার হইচই হচ্ছে। নীলাদ্রি বস্তিটা পার হয়ে যেতে গেলে তখন ঈশান ওকে বলল,
একটু বাইকটা সাইড করো তো, দেখি কি হয়েছে, এত হয়েছে কিসের? নীলাদ্রি বাইকটা সাইড করতেই ঈশান তাড়াহুড়ো করে নেমে গিয়ে ভেতরের দিকে যেতেই খেয়াল করলো কালকে সেই ছেলেগুলো তন্নিকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেটা দেখে মাথাটা গরম হয়ে যায় ঈশানের। ও গিয়ে ছেলেটার হাত ধরে ফেললো আর বলল, এই যে ভাই, আপনাকে বলেছিলাম না এই বস্তিতে আর আসবেন না, তারপর এখানে সেই পিচ্চি মেয়েটার সাথে এরকম বাজে ব্যবহার করে কেন করছেন? এই যে হিরো, কালকে এসে তো খুব বলেছিলে টাকা দিয়ে দিবে, কিন্তু টাকা কই? টাকা দেয়া তো দূরে থাক, তোমার টিকিটা পর্যন্ত পাওয়া গেল না। এখন এসে আবার হিরোগিরি দেখানো হচ্ছে। ভালোই ভালোই বলছি, এখান থেকে ভাগ, না হলে কিন্তু তোকে মেরে এখানে গেড়ে রেখে দিব। আর এই মেয়েকে তো এখান থেকে তুলে নিয়ে যাবই। ওর মা আমাদের সাথে যায়নি তাতে কি হয়েছে, ওকে তো আমাদের সাথে নিয়ে যাবই। আমি ওকে কিছুতেই নিয়ে যেতে দেবো না, ও আমাকে ভাইয়া ডেকেছে, তাই ভাই হয়ে বোনকে কিছুতেই নিয়ে যেতে দেবো না। ওকে ছেড়ে দিয়ে এখান থেকে আপনার চলে যা। শুকনো কথায় কাজ হবে না, তাই তো? তোকে কিছু একটা দিতেই হবে। কথাটা বলেই এবার ওই ছেলেটা, বখাটে টাইপের ছেলেটা, ঈশানকে একটা ঘুষি মেরে দিল আর সাথে সাথে কয়েক হাত পিছিয়ে মাটিতে পড়ে গেল ঈশান। আর কিছু করে ওঠার আগেই কে যেন এসে ছেলেটাকে একটা ফ্লাইং কিক করলো। সাথে সাথেই বখাটে ছেলেটা 5 থেকে 6 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। ঈশান সেদিকে খেয়াল করতেই দেখলো নীলাদ্রি বেশ রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এবার আরেকটা ছেলে এগিয়ে আসতেই নীলাদ্রি ওকে একটা পাঞ্চ করলো। ওই ছেলেটাও কিছুটা দূরে গিয়ে পড়ে গেল। তোদের সাহস কি করে হয় ঈশানের গায়ে হাত তোলার? এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই দুইটাকে সাফাই করে দে। এবার ছেলেগুলো নীলাদ্রির দিকে এগিয়ে আসতে লাগলো, কিন্তু ও একটা হাতে সবার সাথে ফাইট করতে লাগলো। নীলাদ্রিকে এরকম ফাইট করতে দেখে ঈশান অবাকের ওপর অবাক হয়ে যাচ্ছে। ও ভাবতে পারেনি নীলাদ্রি এরকম ফাইট করতে পারে। মিনিট 10 মধ্যে নীলাদ্রি সবাইকে মেরে একদম মাটিতে শুয়ে দিল। ছেলেগুলো কোনো উপায় না পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এর মধ্যে ঈশান গিয়ে তন্নির সামনে হাঁটু গেড়ে বসে বলল, আপু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভাইয়া, আমি ঠিক আছি। আপু, তুমি এখানে কেন? তোমাকে না হসপিটালে তোমার আম্মুর কাছে থাকতে বললো? ভাইয়া, আম্মুকে আমি বাসায় নিয়ে আসছি। তাই? আচ্ছা, তোমার আম্মু এখন কেমন আছে? হ্যাঁ ভাইয়া, আগে থেকে ভালো আছে, আর এখন আমার সাথে কথাও বলছে। আমরা বাসায় আসতেই ওরা এসে ঝামেলা শুরু করেছে। ও আচ্ছা, তুমি বাসায় যাও, আমি একটু পরে এসে তোমার আম্মুকে দেখে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে। তন্নি হ্যাঁ সূচক উত্তর দিয়ে চলে গেলে তখন নীলাদ্রি এসে ঈশানের সামনে দাঁড়ালো আর বলল, তুমি ওকে চেনো? আর পিচ্চিটা কে তোমার সাথে কথা বললো? তোমাকে কালকে যার কথা বলেছিলাম, এই সেই পিচ্চি মেয়েটা। ও আচ্ছা, তাহলে তুমি পরে এসে ওর আম্মুকে দেখে যেও। এখন আমার সাথে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নীলাদ্রি আর ঈশান বস্তি থেকে বেরিয়ে তারপর একটা নির্জন জায়গায় চলে আসে। কেউই আর ভার্সিটিতে গেল না। তারপর এসে ওর একটা জায়গায় দুজনে বসে পড়ে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নীলাদ্রি বারবার ঈশানের মুখের দিকে তাকাচ্ছে আর ওর সামনের দিকে তাকিয়ে আছে। একটা পর্যায়ে নীরবতা ভেঙে নীলাদ্রি বলল, জানো, তুমি আজকে আমাকে যেমনটা দেখছো আমি তেমনটা নই। তুমি হয়তো আমাকে ওই গুন্ডাগুলোর সাথে এভাবে ফাইট করতে দেখছো। আমি কে হতে পারি যার জন্য এভাবে ছেলেগুলোর সাথে এত সহজে ফাইট করলাম, তাই তো? আমি সাধারণ কেউ নই। সাধারণ একটা মেয়ের মতো থাকলেও আমি একজন সিআইডি অফিসার। আর এটা শুধু আমার বাসার চাচু ছাড়া আর কেউ জানে না। আমার ফ্যামিলিতে কেউ জানলে হয়তো এই জবটা আমাকে কেউ করতে দিত না, তাই আমি লুকিয়ে জবটা করছি।
কিন্তু কেন? আর এভাবে লুকিয়ে থাকার কি আছে? ওটা তুমি বুঝবে না, সময় হলে ঠিক জানতে পারবে। আবারও দুজনের মাঝে নীরবতা বিরাজ করলো। তখন নীলাদ্রি বলল, জানো, আমি এই কঠিন শহরটায় চলতে চলতে হঠাৎ করে একটা মানুষের মনে জায়গা করে ফেলেছি। তাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। আর সেই মানুষটার সাথে তোমাকে একদিন দেখা করাবো। তুমি ওর সাথে কথা বললেই বুঝতে পারবে ও মানুষটা কতটা সুন্দর, যাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। নীলাদ্রির কথা শুনে ঈশানের মনটা একটু খারাপ হয়ে গেল। তার পরক্ষণেই ভাবলো, নীলাদ্রি কত বড় লোকের মেয়ে, তারপর একজন সিআইডি অফিসার। ওর তো কাউকে ভালো লাগতেই পারে। আর তারপর কত সুন্দর একটা মেয়ের প্রতি কারো ভালোবাসা হয়ে গেলে ওর তো কারোর প্রতি প্রেম হতেই পারে। এতে এত অবাক হবার কি আছে বা ভাবার কি আছে? ঈশান চুপ করে আছে। তাই নীলাদ্রি বলল, তুমি ভার্সিটির দিকে চলে যাও, আমার একটা কাজ আছে। কাজটা শেষ করে আমি তোমাকে ভার্সিটি থেকে নিয়ে বাসে চলে যাব, কেমন? কথাটা বলেই নীলাদ্রি বাইকটা নিয়ে বেরিয়ে গেল। আর ঈশান ভাবলো, নীলাদ্রি সিআইডি অফিসার না হলে এরকম ভাবে বখাটে ছেলেগুলোর সাথে মারপিট করতে পারতো না। ভাবনার ছেদ ঘটিয়ে ভার্সিটির উদ্দেশ্যে হাঁটতে লাগলো ঈশান। কিছুটা দূরে আসতেই হঠাৎ করে একটা পুলিশের গাড়ির শব্দ হলো। আর কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটা এসে ওর সামনে দাঁড়ালো। গাড়ি থেকে বেশ কিছু পুলিশ নামলো। তারপর একজন ওসি এসেই ওর শার্টের কলার ধরে বলল, এমপির ছেলের গায়ে হাত দেওয়া, তাই না? আজকে তোকে একবার থানায় নি, তারপর দেখাচ্ছি তোকে মজা। মারপিট করার খুব শখ, আজকে তোকে মারপিট করাচ্ছি। এই, একে গাড়িতে তোলো, থানায় নিয়ে গিয়ে ওকে এমন ধোলাই করব যে বাপের নামটা অব্দি ভুলে যাবে। ঈশান কোনো কথা বলল না। ওকে কনস্টেবল গাড়িতে তুলে দিলে ও চুপচাপ উঠে বসলো। গাড়িটা কিছুটা দূরে আসতেই কোথা থেকে যেন তন্নি ঈশানকে দেখে ফেললো। তারপর কয়েকবার ওকে ডাকলো, কিন্তু ও শুনতে পেল না। তন্নি বিষয়টা একটা লোকের কাছে জিজ্ঞাসা করলে লোকটা ওকে বলল ঈশান হয়তো অপরাধ করেছে, তাই পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে। লোকটা আরো বলল থানায় নিয়ে পুলিশ ওকে মারবে। তাই তন্নি ঈশানের আসন্ন বিপদ বুঝতে পেরে নীলাদ্রির বাসার দিকে চলে গেল। তন্নি নীলাদ্রিকে বিষয়টা জানালে ও থানার দিকে গেল। এর মাঝে ঈশানকে থানায় নিয়ে যাওয়া হয়। তারপর ওকে জেলের মধ্যে ভরে দিয়ে একটা জায়গায় বেঁধে ফেলা হয়। তখন ওসি বলে, এ হাবিলদার, লাঠি নিয়ে যাও, ওকে আজকে গণহারে পেটাবো। ওর কত বড় সাহস, এমপির ছেলের গায়ে হাত দেয় আর ঝামেলা করে। আজকে ওকে বোঝাবো এমপির ছেলের সাথে লাগতে যাওয়ার পরিণাম কতটা ভয়াবহ। ওসির কথা শুনে ঈশান একটু হাসলো। আর ওসি তখন ওর শার্টের কলার ধরে বলল, একটু ওয়েট করো, হাসিটা এক্ষুনি বেরিয়ে হয়ে যাবে। তুই কি ভেবেছিস আমি এমনি এমনি কথাগুলো বলছি? আজকে তোকে বোঝাবো তুই কত বড় একটা ভুল করেছিস। আজকে তোর হাড় মাংসগুলো এক করে ফেলবো। এর মাঝে হাবিলদার কয়েকটা লাঠি এনে তারপর ওসির সামনে দিলে ওসি একটা নিয়ে ঈশানকে মারতে শুরু করলো। ওসি একের পর এক ঈশানকে আঘাত করেই চলেছে। আর ঈশান সেইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ঈশানকে রেসপন্সহীনভাবে তাকিয়ে থাকতে দেখে হাবিলদারগুলো ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে নীলাদ্রি সবটা জানতে পেরে তাড়াহুড়ো করে থানার দিকে রওনা দেয়। এর মাঝে ওসি ঈশানকে মারতে মারতে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তারপরও মার থামাচ্ছে না। ওসি হাঁপিয়ে গেছে। তাই ঈশান বলল, এই, কি আছিস? এক গ্লাস পানি দিয়ে যা। ওকে এভাবে মার খেতে দেখে একটা হাবিলদার তাড়াহুড়ো করে পানি নিয়ে আসলো। তারপর এনে জেলের ভেতরে ঢুকেই ঈশানের সামনে ধরতেই ও বলল, পানিটা আমাকে না রে, তোদের ওসিকে দে। দেখ, উনি আমাকে মারতে মারতে হাঁপিয়ে উঠেছে। আমি তোকে মেরেছি আর তুই বলছিস আমি হাঁপিয়ে গেছি?
তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওসির কথা শুনে ঈশান একটা হাসি দিল। তখনই ওসি পানিটা ঈশানের মুখে মেরে দিল। এর মধ্যেই ওসির ফোনটা বেজে উঠতে লাগলো। উনি জেল থেকে বেরিয়ে এসে তারপর ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপার থেকে কিছু একটা বলল। ওসি বলল, স্যার আর বলবেন না, এই শয়তানটাকে এত মেরেছি যেটা বলার বাইরে। মারতে মারতে সব লাঠিগুলো ভেঙে ফেলেছি, কিন্তু ওর তো কিছুই হচ্ছে না। তার উপর আবার মুখ দিয়ে একটা কথাও বের হলো না। আমার লাইফে এমনভাবে কাউকে মারেনি, আর বেশি মারলে মনে হয় মরে যাবে। ও যে ব্যথা পাচ্ছে সেটা হয়তো কাউকে বুঝতে দিচ্ছে না, কিন্তু ওর ভেতরে ভেতরে যে ফেটে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। ওসি, ও শাস্তিটা পেয়ে গেছে, তুমি ওকে ছেড়ে দাও। আর একটু ভয় টয় দেখিয়ে বলে দাও ও যেন ভুলেও আর দ্বিতীয়বার আমার ছেলের সাথে লাগতে না আসে, তাহলে কিন্তু ওর জন্য সেটা খারাপ হবে। আপনি সেটা ভাববেন না, আমি ওকে ছেড়ে দিচ্ছি। আর এসব বিষয় নিজেরাই হ্যান্ডেল করলেই তো পারেন। থানা এনে মারপিট করলে শুধু শুধু ঝামেলা পড়বে। আপনাদের হাতে কত লোক, তাদের দিয়ে একটু সাইজ করে দিলেই তো পারেন। ওসি ফোনটা কেটে দিয়ে তারপর আবার জেলে ঢুকে ঈশানের শার্টের কলার ধরে বলল, শোন, তোকে যে আজকে এতগুলো মার মেরেছি, এই মারটা যেন সারা জীবন মনে থাকে। আর তুই যে যার সাথে লাগতে গিয়েছিস না, তার সাথে লাগতে যাওয়ার ফলটা বেশি ভালো হবে না। ভবিষ্যতে এরকমটা আর ভুলেও করবি না। তোকে আজকের মতো ছেড়ে দিলাম। ঈশান একটা মুচকি হাসি দিল। তখন ওসি জেল থেকে বেরিয়ে বলল, তুই আসলেই পাগল হয়ে গেছিস, নাহলে এভাবে মার খাওয়ার পরও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতি না। এই হাবিলদার, ওকে ছেড়ে দাও। এই শয়তানটাকে এখান থেকে ধরে লাভ নেই। হাবিলদার ঈশানকে ছেড়ে দিলে ও বেশ স্বাভাবিকভাবেই হেঁটে বেরিয়ে গেল। ওকে এভাবে হাঁটতে দেখে সবাই অবাকে চরম মাত্রায় পৌঁছে গেছে। ওকে এত মারা হয়েছে যেটা স্বাভাবিক কোনো মানুষকে মারা হলে নিজেকে ধরে রাখতে পারতো না, হয় জ্ঞান হারিয়ে ফেলতো, না হয় নির্ঘাত মরে যেত। ঈশান থানা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে গেল। আর ঈশান বেরিয়ে যেতেই নীলাদ্রি এসে থানার সামনে গাড়িটা থামালো। তারপর তাড়াহুড়ো করে থানার মধ্যে ঢুকে গেল। ওকে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। এবার নীলাদ্রি ওসির সামনে এসে দাঁড়ালো আর বলল, একটু আগে যে ছেলেটাকে ধরে এনেছো তাকে কোথায় রেখেছেন? আরে ম্যাডাম, আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি বাসায় যেতাম। এত নাটক করার কিচ্ছু নেই। আপনি কেমন সেটা আমার জানতে বাকি নেই। এমপি টাকা খেয়ে যে এখানে বসে আছেন সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি যে সব অসৎ কাজের একটা ঘোড়া সেটা আমি বুঝতে বাকি নেই। কিন্তু চাচ্চু আপনাকে কিছু বলতে পারে না কেন সেটা আমি জানি না। কিন্তু আপনার খুব শীঘ্রই এখান থেকে যাওয়ার সময় হয়ে আসবে। এখন বলুন ওই ছেলেটা কোথায়? ম্যাডাম, আপনি কোন ছেলের কথা বলছেন? আমরা তো কোনো ছেলেকে ধরে আনিনি। কাকে ধরে এনেছেন না এনেছেন সেটা আমি খুব ভালো করে জানি। দেখেন, ওই ছেলেটার যদি কিছু হয় না আর ওর গায়ে যদি একটা হাত দেন তাহলে আপনি যে একটা ওসি সেটা আমি ভুলে যাব। আরে ম্যাডাম, আপনি তো রেগে যাচ্ছেন কেন? আপনি দেখেন জেলের মধ্যে ওইরকম কেউ আছে কিনা, তারপর একটু রাগারাগি করবেন। আমি তো বলেছি এখানে কেউ নেই, তাহলে আপনি তো রাগ করছেন কেন? আপনি যে খুব ধূর্ত টাইপের লোক সেটা আমি খুব ভালো করেই জানি। ছেলেটাকে কোথায় রেখেছেন সেটা তো আমি খুঁজে বের করবই। ওর যদি কিছু হয়ে যায় না তাহলে তার জন্য আপনাকে যে কতটা দুর্ভোগ পোহাতে হবে আপনি শুধু সেটা মাথায় রাখেন। কথাগুলো বলে নীলাদ্রি থানা থেকে বেরিয়ে গেল। তারপর এদিকে ওদিকে খুঁজতে লাগলো, কিন্তু ঈশানকে কোথাও পেল না। শেষ পর্যায়ে কলেজে গিয়েও ওকে খুঁজলো, কিন্তু কোথাও ওকে পাওয়া গেল না। তারপর সন্ধ্যার দিকে ও বাসায় চলে আসলো। বাসায় এসে বুঝতে পারলো বাসায় কেউ এসেছে, কারণ বাসায় তো কারোর থাকার কথা না। একটা অনুষ্ঠানে নীলাদ্রিদের বাসার সবাই সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছে। ঈশানকে ওরা বলেছিল, কিন্তু ঈশান যায়নি। তো নীলাদ্রি এবার তাড়াহুড়ো করে ঈশানের রুমের দিকে আসলো। ওর মনে হলো
ঈশান হয়তো বাসায় চলে এসেছে। তাই ও দৌড়ে ঈশানের রুমের সামনে আসতেই দেখলো ও বিছানায় শুয়ে আছে আর কেমন কাঁপছে। নীলাদ্রি গিয়ে ঈশানের পাশে বসলো। খেয়াল করলো ঈশান অনেকটাই কাঁপছে। নীলাদ্রি বুঝতে পারলো হয়তো ঈশানের শরীরটা খারাপ, তাই ওর কপালে হাত দিল। ওর শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। এবার নীলাদ্রি বলতে লাগলো, এ বাবা, ওর শরীরটা তো জ্বরে পড়ে যাচ্ছে। ওসি নিশ্চয়ই ওকে অনেক মেরেছে, না হলে এভাবে জ্বর আসতো না। নীলাদ্রি কথাটা বলেই ঈশানের গায়ের শার্টটা একটু সরিয়ে দিল। দেখলো সারা শরীরে অসংখ্য মারের দাগ, যেটা দেখে নীলাদ্রি চোখে আপনা আপনি পানি চলে আসলো। তারপর মাথায় জলপট্টি দিতে লাগলো। আরও ভাবতে লাগলো, ওই ওসিকে তো আমি ছাড়বই না। ওর কত বড় সাহস, ও ঈশানের গায়ে হাত দেয়। এর প্রতিশোধ আমি নেবই। ঈশানের জ্বরটা কমছে না, তাই নীলাদ্রি একটা ডাক্তারকে ফোন করলো। ডাক্তার এসে ওকে দেখে তারপর কিছু ওষুধ দিয়ে গেল। নীলাদ্রি বাসার কাজের লোকটাকে দিয়ে তারপর ওষুধগুলো আনালো। ও এখনো ঈশানের পাশে বসে আছে। নীলাদ্রি ঈশানের পাশে বসে থাকতে থাকতে একটা সময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঈশানের জ্বরটা অনেকটা কমে গেছে। ওর ঘুম ভাঙলে খেয়াল করে ওর গায়ে একটা কম্বল চাপানো, আর পাশে কেউ একজন। ওর মাথায় এখনো জলপট্টিটা আছে। ঈশান বুঝতে পারে ওর হয়তো জ্বর এসেছিল। তারপর পাশের দিকে তাকাতেই খেয়াল করে নীলাদ্রি বসে আছে। ঈশান উঠে বসার চেষ্টা করলে এর মাঝেই নীলাদ্রির ঘুমটা ভেঙে যায়। নীলাদ্রি খেয়াল করে ঈশান উঠে বসে আছে। তখন তাড়াহুড়ো করে ঈশানের গালে কপালে হাত দিয়ে বলল, তুমি ঠিক আছো তো? এখন তোমার কেমন লাগছে? আমি ঠিক আছি। আচ্ছা, একটা কথা বলো তো, সারা রাত তুমি এখানে এভাবে বসেছিলে তাই না? হ্যাঁ, কিন্তু কেন? কেন বসেছিলে? কেন বলো তো? শুধু শুধু আমার জন্য কষ্ট করলে? তোমার জ্বর হয়েছে আর আমি রুমে গিয়ে ঘুমাবো, এটা তুমি ভাবলে কি করে? তোমার এরকম একটা অবস্থায় কিছুতেই আমার দু চোখের পাতা এক হবে না। তোমার পাশে বসেছিলাম তাই হয়তো ঘুম চলে আসছে। কিন্তু কেন? আমার জন্য তুমি কেন এত করছো? তোমার পাশে বসেছিলাম তাই হয়তো ঘুম চলে এসেছে। সব কথা সবসময় বলতে নেই, একটা সময় তুমি নিজে জানতে পারবে। ঈশান নীলাদ্রির কথার আগা গোড়া কিছুই বুঝতে পারল না। জ্বরটা দেখছি অনেকটাই কমে গেছে। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য নাস্তা তৈরি করছি, নিচে এসে খেয়ে যাও। নীলাদ্রি নিচে চলে গেল। ঈশান ফ্রেশ হয়ে একটু পর দুজনে নাস্তা করে তারপর কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রথমে নীলাদ্রি ঈশানকে যেতে বারণ করছিল, কিন্তু ঈশানের জোরাজোরিতে নীলাদ্রিকেও যেতে হলো। ওরা আজকে হাঁটতে হাঁটতে কলেজের দিকে যেতে লাগলো। আজকে নীলাদ্রি বাইকটা নেয়নি। আজকে ওর ইচ্ছে করছিল ঈশানের সাথে পাশাপাশি হাতে হাত রেখে হাঁটতে। ওরা বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলো। কিছুটা দূর আসতেই নীলাদ্রি ঈশানের একটা হাত জড়িয়ে ধরল। ওর এরকম কর্মকাণ্ডে ঈশান একটু অবাকই হয়ে গেল, আর কেমন করে যেন ওর দিকে তাকালো। নীলাদ্রি একটা মুচকি হাসি দিয়ে বলল, এইভাবে তাকিয়ে না থেকে চলো। দুজনে হাঁটতে হাঁটতে কলেজের দিকে চলে আসলো। আর ঈশান ভাবতে লাগলো, নীলাদ্রি ওর সাথে এরকম ধরনের বিহেভ করছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওরা কলেজের সামনে চলে আসে। তখন নীলাদ্রি বলে, আচ্ছা শোনো, আমি আমার ক্লাসের কলেজের দিকে যাচ্ছি। আমি জানি না কিসের জন্য আব্বু আমাকে ওই পাশের কলেজটায় ট্রান্সফার করেছে। তুমি তোমার ক্লাসে যাও, ছুটির পর আমাদের দেখা হবে। ঈশান চলে গেল। নীলাদ্রিও নিজের কলেজের দিকে গেল। এই বিষয়টা দূর থেকে রাফিন দেখে একটা ডেভিল হাসি দেয়। আসলে রাফিন নীলাদ্রির আব্বুকে দিয়ে ওকে ট্রান্সফার করে দিয়েছে। আসলে নীলাদ্রির সাথে কয়েকটা দিন আগেই রাফিন নামের ওই ছেলেটার বিয়ে ঠিক হয়েছে। নীলাদ্রির আব্বু আর রাফিনের আব্বু অনেক ভালো বন্ধু, তাই ওরা দুজনের মধ্যে দুজনের ছেলে মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছে।
নীলাদ্রি বিষয়টা জানলেও ভেবেছে আব্বুর বিয়েটা ঠিক করেছে, কিন্তু বিয়ে তো হয়ে যায়নি। ও আব্বুকে বোঝাবে। নীলাদ্রিকে ঈশানের হাত ধরে আসতে দেখে রাফিন অনেকটা রেগে যায়। তাই ঈশান কলেজে ঢুকতেই রাফিন ওকে ডাকে। এই যে হিরো, এদিকে এসো। জি বলেন। রাফিন উঠে এসেই ঈশানের শার্টের কলার ধরে বলল, তোর সাহস কি করে হয় নীলাদ্রির হাত ধরে আসার? তুই কি এমন করেছিস ওকে যার জন্য ও তোকে ছাড়া আর কারোর সাথে কথা বলে না, কারোর সাথে মেশে না? তুই কি ভেবেছিস আমি বুঝতে পারিনি? তুই ওকে উল্টাপাল্টা বুঝিয়ে ওকে নিজের বশে করে নিয়েছিস। আজকে তোকে এর জন্য শাস্তি পেতেই হবে। দেখেন ভাইয়া, আমি ওকে কিছু বলিনি, ও নিজে থেকে সবটা করে। তাই প্লিজ আমার সাথে এরকম সিনক্রেট করবেন না। সিনকেট আমি না, তুই করেছিস। তোর সাহস কি করে হয় নীলাদ্রির সাথে মেলামেশা করিস? তুই অনেক বড় ভুল করে ফেলেছিস নীলার দিদিকে নজর দিয়ে। তুই জানিস ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ও আমার হবু বউ। তাই আমি ওকে কিছু বলতে পারি না, আর তুই আমার বউয়ের দিকে নজর বাড়িয়েছিস। এর জন্য তোকে আজকে অনেক বড় শাস্তি পেতেই হবে। বললাম তো আমি কিছু নিজে থেকে করি না, ওই আমাকে ওর সাথে কথা বলতে বলেছে, আর ওর চাচু আমাকে বাসায় নিয়ে গিয়েছিল। হ্যাঁ, ওটা তো তোর চাল। সামান্য একটু হেল্প করেছিস বলে কান্নাকাটি করে ওদের বাসায় গিয়েছিস, আর ওখানে পড়ে আছিস। আমি তো ধান্দাটা বুঝি না ভেবেছিস। আচ্ছা ঠিক আছে, তোকে ছেড়ে দিব, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। তুই করতে পারিস তাহলে তোকে অবশ্যই ছেড়ে দিব। এবার রাফিন ঈশানের হাতে একটা চিঠি ধরিয়ে একটা মেয়ের দিকে দেখিয়ে দিয়ে বলল, ওইদিকে দেখ, ওই মেয়েটাকে যে চিঠিটা দিবি আর চলে আসবি। সিম্পল বিষয়। ওই মেয়েটার সাথে আমার একটু ঝামেলা হয়েছে, ওই জন্য আমি ওর সাথে কথা বলি না। তুই ওকে চিঠিটা দিলেই তোর কাজ হয়ে যাবে। চা, আজকে তোকে সহজেই ছেড়ে দিলাম। ঈশান চিঠিটা নিয়ে তারপর মেয়েটার দিকে এগোতে লাগলো। ওর সামনে গিয়ে দাঁড়াতেই মেয়েটা ওর দিকে তাকালে ঈশান বলল, আপু, এটা আপনার। ঈশান চিঠিটা দিতেই মেয়েটা ওর হাত থেকে চিঠিটা নিল। তারপর খুলে দেখলো চিঠিটাতে এত বাজে কিছু লেখা আছে, যেটা দেখে নিমিষের মধ্যে মেয়েটার মাথাটা গরম হয়ে গেল। সাথে সাথে ও ঈশানের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল, আর রাগী কণ্ঠে বলতে লাগলো, হারামজাদা শয়তান ছেলে, তোর সাহস কি করে হয় আমাকে এত বাজে প্রস্তাব দেওয়ার? দাঁড়া, আজকে তোর হচ্ছে। তুই জানিস তুই কাকে এরকম বাজে প্রস্তাব দিয়েছিস? তুই ভাবতেও পারছিস না আমি তোর কি হাল করতে পারি। কিন্তু আপু, আমি তো এটা লিখিনি, আর আমি তো এটা আপনাদের মাঝে দেইনি। আপনি ভুল বুঝছেন। তুই চিঠিটা দিয়ে বলছিস তুই দিসনি, তাহলে কে দিয়েছে? হ্যাঁ, তোর সাহস কি করে হয় কলেজের ভিপির গার্লফ্রেন্ডকে এরকম প্রস্তাব দেওয়ার? তোকে কঠিন শাস্তি পেতে হবে। তুই ভাবতে পারছিস না তোর সাথে কি হতে চলেছে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর মতো একটা খ্যাত ছেলে এটা করতে পারে? দাঁড়া, আজকে তোকে এর জন্য উপযুক্ত শাস্তি আমি দেব। আপু বিশ্বাস করেন, আমি নিজ থেকে এটা করিনি। আমাকে একজন এই চিঠিটা দিয়ে আপনাকে দিতে বলেছে। এবার মেয়েটা কাকে যেন ফোন দিতে লাগলো। তারপর বলতে লাগলো, বাবু, একটা ছেলে আমাকে অনেক বাজে প্রস্তাব দিয়েছে, তুমি এক্ষুনি কলেজে চলে আসো। তুমি জানো ও আমাকে কি বলেছে? তোমাকে কে কি বলেছে? তুমি ওইখানে থাকো আর ওখানে যেতে দিও না, আমি এক্ষুনি আসছি। ওর কত বড় সাহস, ও আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দেয় আর এত আজে বাজে কথা বলে। ওকে তো আমি রাস্তায় ফেলে মারবো। মেয়েটা ফোনটা কেটে দিয়ে ঈশানকে রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর রুম ডেট করার খুব শখ না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আজকে আমার বয়ফ্রেন্ড আসুক, তারপরে তুই বুঝতে পারবি কত ধানে কত চাল। তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারছিস না। দূর থেকে রাফিন আর ওর বন্ধুগুলো বিষয়টা দেখে হাসাহাসি করছিল। 10-15 মিনিটের মধ্যে 8 থেকে 10টা বাইক কলেজের মধ্যে ঢুকলো। আর ক্যাম্পাসে ঢুকেই খেয়াল করলো কিছু দূরে একটা মেয়ের সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। শিহাব। ছেলেটা এসেই বলতে শুরু করলো, জান, ছেলেটা কোথায়? একবার শুধু ওকে দেখিয়ে দাও, আজকে ওকে রাস্তায় ফেলে আমি গুলি করে মারবো। ওর কত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে বাজে প্রস্তাব দেয়। কোথায় আবার? আমার সামনে দাঁড়িয়ে আছে। এই হারামজাদা, তুমি আজকে এমন শাস্তি দিবে ও যেন সারা জীবন মনে রাখে। রেগে, হারামজাদা, তোর কত বড় সাহস হয় আমার গার্লফ্রেন্ডের এরকম বাজে প্রস্তাব দেওয়ার? আজকে তোকে দেখাচ্ছি মজা।
তুই তো জানিস না তুই জীবনে কত বড় ভুল করেছিস আমার গার্লফ্রেন্ডকে এরকম একটা কথা বলে। তুই ভাবতেও পারছিস না তোর সাথে কি হতে চলেছে। তুই চিনিস আমাকে? ভাইয়া বিশ্বাস করেন, আমি নিজে থেকে কিছুই লিখিনি, কিছু করিনি। একজন চিঠিটা দিতে বলেছিল আর আমি তাই দিয়েছি। বিশ্বাস করেন, আমি র্যাগিং এর শিকার হয়ে এরকমটা করেছি। রেগে মিথ্যা কথা বলার জায়গা পাস না। এই তোদের মতো ছেলেদের আমার চেনা আছে। সুন্দরী মেয়েগুলোকে দেখলেই তোদের সাথে এরকম একটা বাজে কিছু করার ধান্দা, তাই না? দাঁড়া, আজকে তোর হচ্ছে। বাবু, তুমি কিন্তু ওকে একদম ছাড়বে না। ওর কত বড় সাহস হয় তোমার গার্লফ্রেন্ডকে এইরকম একটা বাজে প্রস্তাব দেয়। এই জন্য তুমি ওকে উচিত শিক্ষা দিবে। ছেলেটা ঈশানকে মারছে, ও বারবার কাকুতি মিনতি করছে। এর মাঝে রাফিন ওদের সামনে আসলো আর বলতে লাগলো, আরে শিহাব ভাই, কি হয়েছে? এই হারামজাদারা কি করেছে বলেন তো, যার জন্য আপনি ওকে ভাই মারছেন? রেগে এই হারামজাদা আমার গার্লফ্রেন্ডকে উল্টো পাল্টা প্রস্তাব দিয়েছে। ওর কত বড় সাহস! ও আমার গার্লফ্রেন্ডকে চিঠি দেওয়ার, ও জানে না আমার গার্লফ্রেন্ডের দিকে কেউ চোখ তুলে তাকাতে পর্যন্ত পারে না। আর সেখানে ও চিঠি তো দিয়েছে, আবার এমন সব কথা বলেছে যার জন্য মনে হচ্ছে হারামিটাকে এখানেই শেষ করে ফেলি। ভাই, এসব ছোটখাটো বিষয় আপনি কেন আসতে গেলেন? আমাকে একটা কল করে দিলেই তো আমি ওকে দেখে নিতাম। আপনাকে এখানে ঝামেলা করতে হবে না ভাই, আপনি নিশ্চিন্তে বাসায় চলে যান, আমি ওকে দেখে নিচ্ছি। রেগে হ্যাঁ, তুই দেখ বিষয়টা, ওকে আমার সামনে রাখিস না, তাহলে ওর জন্য আমার থেকে খারাপ কেউ হবে না। ভাই, আপনি ভাবিকে নিয়ে এখান থেকে যান, আমরা ওকে দেখে নিচ্ছি। এবার শিহাব নামের ছেলেটা ওর গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর রাফিন ঈশানের কলার ধরে বলল, ভাইয়া প্লিজ আমাকে মারবেন না, আমি আর কখনো নীলাদ্রির সাথে থাকবো না। প্লিজ আমাকে ছেড়ে দিন। না না, তোকে তো তোর সাথে ছাড়বো না। তুই এখানে এসেও গন্ডগোল পাকিয়েছিস, এজন্য তো তোকে শাস্তি পেতেই হবে। এই তোরা বলতো ওকে কি শাস্তি দেওয়া যায়? তারপর একটা ছেলে গিয়ে বেশ কিছু ডিম নিয়ে আসলো আর সবাইকে ঈশানের দিকে ছুঁড়ে মারতে বলল। ডিমগুলো ওর সারা শরীরে মাখিয়ে গেল। তারপর ওরা আটা মাখিয়ে দিল। সারা ভার্সিটির স্টুডেন্টরা বিষয়টা দেখছিল আর হাসাহাসি করছিল। এক প্রকার হাসির রোলই পড়ে গেছে বিষয়টা নিয়ে। এবার রাফিন হাসতে হাসতে বলল, এখন একদম ঠিক লাগছে। তুই যেমন জোকার, এখন ঠিক তেমন একটা জোকারের মতোই লাগছে। শালা, তুই রাফিনের হবিবুয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস। এরপর যদি ভুলে এরকম কোনো কাজ করেছিস, তাহলে তোর কাপড় খুলে সারা ভার্সিটি করাবো। সবাই হাসতে হাসতে চলে গেল। ঈশান সেখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এর মাঝে ক্লাসের ঘন্টা দিলে সবাই হাসতে হাসতে সেখান থেকে চলে যেতে লাগলো। আর একজন এক এক রকম কমেন্ট করতে লাগলো। ঈশানের মধ্যে যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। ও সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এর মাঝে দূর থেকে এই বিষয়টা তন্নি খেয়াল করেছে। ও দেখেছে ঈশানকে ওরা কিভাবে অপমান করেছে। এবার তন্নি ঈশানের সামনে আসলো আর বলল, ভাইয়া, তোমার খুব খারাপ লাগছে তাই না? আমি জানি ওরা খুব বাজে। তুমি জানো না ওরা সবার সাথেই এরকমটা করে। না আপু, আমার কোনো খারাপ লাগেনি। ওরা এরকম মানে সবার সাথে এরকম করে কেন? জানি না ভাইয়া, আমি তো এখান দিয়েই থাকি আর প্রায়ই দেখি ওরা অনেকের সাথেই এরকম করে। এমনকি আমাকেও বাজে বাজে কথা বলে। কিন্তু আপু, তুমি এখানে থাকো কিসের জন্য? আর ওরা তোমাকে বাজে কথা বলে কেন? ভাইয়া, আমি এখানে ফুল বিক্রি করি আর ওরা সবার সাথেই এরকমটা করে। কারোর সাথেই ওদের ভালো সম্পর্ক নাই, সবাই ওদের থেকে দূরে দূরে থাকে। আর বিশেষ করে রাফিন ছেলেটাও ওর থেকে দূরে থাকে। আর তুমি আজকে যাকে চিঠিটা দিয়েছো, ও কলেজের ভিপির গার্লফ্রেন্ড। ওকে দেখে সবাই ভয় পায়, এই জন্য ও এইভাবে এগুলো সাঙ্গা পাঙ্গা নিয়ে এসেছিল। আর তুমি তার গার্লফ্রেন্ডকে এরকম একটা চিঠি দিয়েছো। আপু, তুমি এত কিছু কি করে জানো? এগুলো এখানে প্রায়ই হয়, তাই সবটা জানি। তন্নির কথাতে ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই পিচ্চিটা আবারও বলল, ভাইয়া, তুমি আমার সাথে চলো, এইসব ময়লাগুলো পরিষ্কার করে নিবে। আর আম্মু সুস্থ হয়ে গেছে, তুমি না বললে
আম্মুকে দেখবে। তুমি বাসায় গেলে আম্মু অনেক খুশি হবে। ঈশান আর কোনো কথা না বলে তন্নির সাথে গেল। ওরা বস্তিতে আসতেই তন্নি ওকে নিয়ে একটা রুমে গেল, আর পিচ্চিটা ওর আম্মুকে ডেকে বলল, আম্মু, আম্মু দেখো, আমি ওই ভাইয়াটাকে নিয়ে আসছি যে তোমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। মামুনি, তুমি একটু বাইরে যাও, তোমার ভাইয়ের সাথে আমি একটু কথা বলি। আম্মুর কথাতে তন্নি রুম থেকে বেরিয়ে গেলে ওর আম্মু দরজাটা আটকে দিল, যার জন্য ঈশান একটু অবাক হয়ে বলল, এ কি, আপনি দরজা আটকালেন কেন? সবাই যে জন্য আমার কাছে আসে, আপনি হয়তো সেই আশাতেই আমার কাছে এসেছিলেন, আর তার উপর সেদিন ওই রকম একটা বাজে পরিস্থিতির মুখ থেকে আমাকে বাঁচিয়েছিলেন। আমি জানি আপনি কী জন্য আমার কাছে এসেছেন আর কিসের জন্য এত ভালো মানসিকতা দেখাচ্ছেন, সেটা আমার আর জানতে বাকি নেই। সবাই এরকমটা করে, তাই এত বড় সাহায্যটা আপনি তো আর আমাকে এমনি এমনিতেই করেননি, তাই আপনার যা নেওয়ার আপনি আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। আপনি কি বলছেন কি? আমি ঠিকই বলছি, একটা বাজে মহিলার কাছে মানুষ কি করতে আসে, আপনিও সেটাই করতে এসেছেন। এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছেন। এত ভালো মানুষ সাজার চেষ্টা করতে হবে না, আপনি যে আশায় এসেছেন সেটা করতে পারেন। আর তাছাড়া আপনি আমার এত বড় সাহায্যটা কি এমনি এমনিতেই করেছেন নাকি? আমি জানি না, মনে করেছেন? সবাই আমাকে কি বলে জানেন? পতিতা। তাহলে এই পতিতার কাছে আপনি কি করতে আসছেন? হ্যাঁ, ছি, আপনি আমাকে এতটা বাজে ভাববেন আমি সেটা ভাবতেও পারছি না। আমি সেদিন এখান থেকে কলেজে যাচ্ছিলাম আর আপনাকে ওই ছেলেগুলোর সাথে কথা কাটাকাটি করতে দেখে আর পিচ্চি মেয়েটার কান্না দেখে আমাকে সাহায্য করেছিলাম, কিন্তু আপনি আমাকে এত বাজে ভাববেন? ঈশানের কথায় তন্নির আম্মু অবাক হয়ে গেল, আর উনি ঈশানের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। এবার ঈশান বলল, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি তুমি ওরকম না, কিন্তু কি করব বলো? সবাই আমাকে যেমনটা ভাবে আমি ঠিক তেমন করেই তোমাকে দেখেছিলাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না? আপনি কেন এই কাজটা করেন? আপনি তো চাইলে অন্য কিছু করতে পারেন। সবই কপাল, জানো তো। 2টা বছর হয়েছে তন্নির আপু মারা গিয়েছে, তারপর একটা সময় আমি কাজের জন্য এদিক ওদিকে যেতাম, কিন্তু সবাই আমাকে কাজ দেওয়ার নাম করে আমার সাথে বাজে কাজগুলো করতে চাইতো, আমার শরীরটাকে ছিঁড়ে কুড়ে খেতে চাইতো। শেষ পর্যায়ে একটা দিন আর নিজেকে ওই হিংস্র জানোয়ারগুলোর হাত থেকে বাঁচাতে পারিনি। তারপর বারবার যখন আমার সাথে এরকম হচ্ছিল, তখন আর উপায় না পেয়ে এরকম একটা কাজে করতে বাধ্য হয়েছি। এখন তুমি বলো আমি কি করব? আমি তো একটা মেয়ে, এই সমাজের কাছে আমি কতটা অসহায় সেটা শুধু আমি জানি। ঈশান বুঝতে পারল তন্নির আম্মু কতটা অসহায় হয়ে এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছে। ও বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, আমি যদি আপনাকে সাহায্য করি তাহলে আপনি কি এই কাজটা ছেড়ে দিবেন? তুমি আমাকে কি সাহায্য করবে? এমনিতেই তুমি অনেক সাহায্য করেছো, এরপর যদি তোমার থেকে আরও কোনো সাহায্য নেই তাহলে আমি আরও ঋণী হয়ে যাব। আপনি এভাবে বলবেন না। আমি চাই আপনি আর এই কাজটা না করেন। তনি যেন সবার কাছে শুনতে না হয় ওর আম্মু বাজে কাজ করে। আমি কথা দিচ্ছি, আপনাকে আজকে থেকে আর এই কাজটা করতে দেব না। আপনি আর কখনো এরকম কাজ করবেন না। কিন্তু বাবা, আমি এই কাজটা না করলে আমার দিন চলবে কি করে? আমি আপনাকে সাহায্য করব, সেটা আপনি কাউকে বলতে পারবেন না। তন্নির আম্মু ঈশানের হাত দুটো ধরে কান্না করে দিল। ঈশান ওনার চোখের পানি মুছে দিয়ে বলল, আমার তো কেউ নেই, আমি আপনাকে আম্মু বলে ডাকতে পারি। ঠিক আছে বাবা, তুই আমাকে আম্মু বলেই ডাকিস। অন্যদিকে নীলাদ্রি কলেজ ছুটির পর জানতে পারে ঈশানের সাথে রাফিন কি করেছে। সবটা শোনার পর ওর মাথায় যেন আগুন জ্বলে গেল। ও আর দেরি না করে রাফিনের বাসায় চলে যায়। তারপর গিয়ে দেখে রাফিন ডাইনিং রুমে বসে টিভি দেখছে। তখন নীলাদ্রি গিয়ে ওর সামনে দাঁড়াতেই রাফিন বলে,
হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! তুমি এখানে আর আসবে, একটাবার ফোন করে আসবে না? রাফিন কথাটা বলে শেষ করতে পারল না, তার আগেই নীলাদ্রি ঠাস ঠাস করে ওর গালে দুটো থাপ্পড় মেরে দিল। তারপর শার্টের কলার ধরে বলল, তোর সাহস কি করে হয় ঈশানের গায়ে হাত দেওয়ার? কোন সাহসে তুই ওকে সবার সামনে অপমান করেছিস? ও তোমার সাথে ঘুরবে কেন? ওই খ্যাতের কি যোগ্যতা আছে তোমার সাথে ঘোরার? 2 দিন পর তুমি আমার বউ হবে, তাহলে তুমি ওর সাথে থাকবে কেন? ওকে যেন আর তোমার আশেপাশে না দেখি, তাহলে ওকে তো শেষ করেই ফেলবো। নীলাদ্রি আবারও রাফিনের গালে দুটো থাপ্পড় মেরে দিয়ে বলল, আব্বু তোর সাথে আমার বিয়ের কথা বলেছে তাই বলে বিয়েটা হয়ে যায়নি। তুই কি ভেবেছিস তোর মতো একটা গুন্ডা মাস্তানকে আমি বিয়ে করতে যাব? কখনো সেটা হবে না। এর থেকে আমি বিষ খেয়ে নিজেকে শেষ করে দেব, তারপরে তোকে বিয়ে করব না। তোর সাহস কি করে হয় ঈশানের গায়ে হাত দেওয়ার? ওর যোগ্যতা থাকুক বা না থাকুক, ও আমার সাথে ঘুরবে সেটা তুই বলার কে? হ্যাঁ, আমি তোমার হবু বউ, আরও তোমার সাথে ঘুরবে কেন? তুমি যদি কারোর সাথে ঘুরে থাকো সেটা আমার সাথে ঘুরবে, ওকে যেন তোমার আশেপাশে না দেখি। উফ, বারবার এক কথা কেন বলছিস? তোকে আমি বিয়ে করেছি? হবু বউ কিসের হবু বউ? আমি বললাম না তোকে কখনোই বিয়ে করব না। আব্বু বিয়ে ঠিক করলে আমাকে করতে হবে, আর ও আমার সাথেই থাকবে আর আমাদের বাসায় থাকবে। তোর যা করার তুই করে নিস। এরপর যদি তুই ওর দিকে চোখ তুলে তাকাস না, তোর চোখগুলো আমি উঠিয়ে দিব। মাইন্ড ইট। তোমার তো কিসের অহংকার? হ্যাঁ, রূপের এই রূপটা বেশিক্ষণ থাকবে না। 10 মিনিট সময় লাগবে এই অহংকার ভাঙতে। বারবার আমাকে গায়ে হাত তুলে রাগিয়ে দিও না, নাহলে কিন্তু খুব বেশি ভালো হবে না। তুই কি করতে পারিস সেটা আমি খুব ভালো করে জানি। তুই তো একটা কাপুরুষ। তোর ক্ষমতা আছে কোনো মেয়েকে ভালোবেসে নিজের করে নেওয়ার? তুই তো জোর করে মেয়েদের সাথে এসব বাজে কাজ ছাড়া আর কিছুই করতে জানিস না। কুত্তা কোথাকার! দাঁড়াও, আমি তোমার রূপের অহংকার ভাঙার ব্যবস্থা করছি। খুব শীঘ্রই অহংকারটা আর থাকবে না, তখন দেখি তুমি কোথায় যাও। তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগে। আব্বু কিনা তোর মতো একটা বাজে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। নীলাদ্রি কথাগুলো বলে সেখান থেকে চলে গেল, আর রাফিন রাগে ফুঁসতে লাগলো। এই একটা মেয়ের কাছে বারবার নাকি ওকে নাকানি চোবানি খেতে হচ্ছে। নীলাদ্রি ওকে একের পর এক থাপ্পড় আর আঘাত করেই চলেছে, যেটা রাফিন সহ্য করতে পারছে না। অন্যদিকে ঈশান বাসায় চলে আসে। তারপর রুমে এসে ভাবতে লাগলো কি জন্য ও শহরে এসেছিল আর কি পরিস্থিতির মধ্যে চলতে হচ্ছে। একটু পরে নীলাদ্রি বাসার মধ্যে ঢোকে। তারপর কাজের লোকটাকে জিজ্ঞেস করতেই বলে ঈশান বাসায় এসেছে। ও তাড়াহুড়ো করে ঈশানের রুমে গিয়ে দেখে ও বসে আছে। নীলাদ্রি ওর সামনে দাঁড়ায় আর বলে, ঈশান, তুমি এমন কেন? অন্যায়ের প্রতিবাদ করতে পারো না? রাফিন তোমার গায়ে হাত তোলে আর তুমি সেটা সহ্য করে গেলে। এই হাবা গোবা থাকো বলে সবাই তোমার উপরে পেয়ে বসেছে। তোমাকে সবাই অপমান করতে পারছে। কলেজে সেই প্রথম দিন থেকে তোমাকে অপমান করে আসছে, আর তুমি এর যোগ্য জবাব দিতে পারো না। সবাই তোমাকে জবাব না দিতে পারে, হাসাহাসি করে তোমাকে নিয়ে। সেটা তোমার ভালো লাগলেও আমার লাগে না। আমার এভাবেই থাকতে ভালো লাগে। তোমার ভালো লাগলেও আমার খুব খারাপ লাগে। সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করে, মজা করে। তোমার এই লুকটা চেঞ্জ করলে একদম হিরোদের মতো লাগবে। সব মেয়েদের তোমার প্রতি ক্রাশ খাবে, তাকিয়ে থাকবে। আর তুমি সেটা না করে এভাবে সবার কাছে মার খাচ্ছ। কেন এরকমটা করছো বলো? কি করবো বল, আমার তো টাকা পয়সাও নেই, আর অত দামি দামি পোশাকও নেই যে আমি সবার সামনে এরকম সেজে যাব। তাই আমি যেভাবে আছি সেভাবেই থাকতে দাও। না, আমি তোমাকে আর এভাবে থাকতে দেব না। এরপর তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করতে পারবে না। সেদিন বিকেলে নীলাদ্রি ঈশানকে নিয়ে একটা শপিং মলে চলে গেল। তখন ঈশান ওকে বলল, কি হলো, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? যেখানে যাচ্ছি চুপচাপ আমার সাথে চলো। একটা কথা বলবা না। তোমার এই সংসেজে থাকাটা আজকে আমি বার করব। এরকম থাকো বলেই সবাই তোমাকে অপমান করতে পারে। নীলাদ্রি ঈশানের হাত ধরে টানতে টানতে ওকে শপিং মলের ভেতরে নিয়ে গেল। তারপর ওর সাথে ম্যাচ করে এমন বেশ কয়েকটা শার্ট,
টি শার্ট, প্যান্ট আর শার্ট হাতে দিল। তারপর ওকে ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করে আসতে বলল। ঈশান প্রথমে না করলেও পরবর্তীতে নীলাদ্রির রাগী চোখের দিকে তাকাতেই ও বাধ্য ছেলের মতো ড্রেসগুলো চেঞ্জ করে আসলো। বাইরে আসতেই নীলাদ্রি ওকে পা থেকে মাথা অবধি একবার দেখে তারপর ওর কাছে গিয়ে বলল, এখন একবার নিজেকে আয়নায় দেখলে বুঝতে পারবে তোমাকে কত সুন্দর লাগছে, একদম হিরোদের মতো লাগছে। কিন্তু আমার এভাবে থাকতে তো ভালো লাগে না। এখন থেকে এইরকমটাই থাকতে হবে। যে কোনো মেয়ে তোমাকে এই অবস্থায় দেখলে পুরো ক্রাশ খেয়ে যাবে। দরকার নেই কারো ক্রাশ হওয়ার। কথাগুলো বলেই ঈশান আবার ট্রায়াল রুমে চলে গেল। আর নীলাদ্রি ভাবলো, কেউ ক্রাশ খাক বা না খাক, আমি তো খেয়েছি। আর এমন ভাবে তোমার প্রেমে পড়েছি যে এটা তোমাকে বললে তুমি বিশ্বাস করতে পারবে না। এভাবে কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে রাফিন আর তেমন কোনো ঝামেলা করেনি, কিন্তু ও ভেবে পাচ্ছে না নীলাদ্রিকে কিভাবে বাগে আনবে। অন্যদিকে নীলাদ্রি ঈশানের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গেছে, তাই ওর প্রতি কেয়ারিংটা একটু বেশি দেখায়। আর ঈশান ভেবে পায় না নীলাদ্রি আমার সাথে কেন এরকমটা করে। নীলাদ্রির পাগলামিগুলো ঈশানের কাছে বেশ ভালোই লাগে। তো সপ্তাহখানেক পরের ঘটনা, নীলাদ্রি বেলকুনিতে দাঁড়িয়ে রাতের আকাশটা দেখছিল। এর মাঝেই খেয়াল করলো কেউ একজন বাসার বাইরে বের হলো। তারপর গেট দিয়ে না বের হয়েও দেয়াল টপকে বের হলো। যে বিষয়টা দেখে নীলাদ্রির খানিকটা খটকা লাগলো। ও খেয়াল করে দেখলো ওই ছেলেটা আর কেউ নয়, ঈশান। নীলাদ্রি আর দেরি না করে ঈশানকে ফলো করতে লাগলো। তাছাড়া নীলাদ্রির বেশ সন্দেহ হচ্ছিল ঈশানের কর্মকাণ্ডে। আর কয়েকটা দিন আগেও জানতে পেরেছে সেদিন ঈশান আর তন্নি ওর আম্মুকে বস্তি থেকে অন্য জায়গায় শিফট করে দিয়েছে। ওদের একটা পাকা বাড়ি করে দিয়েছে। তন্নির আম্মুকে ভালো একটা চাকরি পাইয়ে দিয়েছে আর ওকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। তারপর সেদিন যখন ওর আম্মুকে হসপিটালে নিয়ে গিয়েছিল তখন ঈশান অনেক বড় একটা লোকের কাছে ফোন দিয়েছিল, যেটা নীলাদ্রি ওই ডক্টরের মাধ্যমে জানতে পেরেছে। এসব জানার পর নীলাদ্রির সন্দেহটা এমনিতেই বেড়ে গেছে। তারপর আবার আজকে যখন গেট দিয়ে না বের হয়ে দেওয়াল টপকে বের হলো তখন নীলাদ্রির সন্দেহটা আরও বেড়ে গেল। তাই ও ঈশানকে ফলো করতে লাগলো। ঈশান রাস্তা দিয়ে হাঁটছে আর চাঁদ দেখছে। ওর থেকে কিছুটা দূরে নীলাদ্রি হাঁটছে, ওকে ফলো করছে। ওরা বাসা থেকে কিছুটা দূরে আসতেই হঠাৎ করে একটা গাড়ি এসে নীলাদ্রির সামনে থামে। ও কিছু বুঝে ওঠার আগেই ওকে গাড়িতে উঠিয়ে নেয়। আধ ঘন্টা পর নীলাদ্রির চোখ খুলতেই খেয়াল করে ওর সামনে কেউ দাঁড়িয়ে আছে। এবার কেউ এসে ওর মুখের কাপড়টা খুলে দেয়। তখন নীলাদ্রি কিছু বলার আগেই রাফিন বলতে শুরু করে, আজকে তোর দেমাগ আমি ভেঙে দিব। তোর অনেক অহংকার না? আজকে তোর সব অহংকার ধুলোর সাথে মিশিয়ে দিব। তারপর দেখবো তুই কি করে সবার সামনে মুখ দেখাস। তোর তখন আমাকে বিয়ে করা ছাড়া কোনো উপায় থাকবে না। বাঁচতে চাইলে এক্ষুনি আমাকে ছেড়ে দে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি যদি একবার ছাড়া পাই তাহলে তোদের সবাইকে এখানে মেরে তারপরে রেখে দিব। না সুন্দরী, তোমার ওই হাতে মারপিট মানায় না। তোমার ওই হাতে চুরি পড়লে অনেক সুন্দর মানাবে। তুমি এখানে থাকো, আমি তোমার পাখিটার ব্যবস্থা করে আসি। তোমার পাখিটার বড্ড বার বেড়েছে। আজকে তোমার সামনেই ওকে উপরে পাঠিয়ে দিই, তারপর দেখিও কি করে তোমার পেছনে আঠার মতো লেগে থাকে। ওর যদি কোনো ক্ষতি হয় না তাহলে আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি শেষ করে ফেলবো। সেটা দেখা যাবে। রাফিন বাইরে এসে তারপর শিহাবের নম্বরে কল দিল। ও রিসিভ করতেই রাফিন বলল, বড় ভাই কোথায় আপনি? এই তো বাসার দিকে যাচ্ছিলাম। কেন, কোনো দরকার? বড় ভাই আমাকে একটা সাহায্য করতে হবে। কি হয়েছে সেটা তো বলবি। বড় ভাই, সেদিনের সেই ছেলেটাকে আমি আমার হাতে নাগালে দেখতে চাই। ওর কত বড় সাহস আমার হবু বউয়ের সাথে আঠার মতো লেগে থাকে আর সবসময় ওর সাথে সাথে থাকে। ওর জন্য আমার সব প্ল্যান ভেস্তে যাচ্ছে। আপনার সাহায্যটা পেলে আমি ওকে বাগে আনতে পারতাম। এই ব্যাপার তোকে চিন্তা করতে হবে না। তুই বল ও কোথায় আছে, আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসছি।
রাফিন ঈশানের ঠিকানাটা বলে দিলে আধ ঘন্টার মধ্যে ওরা ঈশানকে ধরে নিয়ে আসে। তারপর ওকেও একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। ঈশানকে অজ্ঞান করেনি, ওইভাবেই চোখ বেঁধে নিয়ে এসেছে। এবার শিহাব বলতে লাগলো, কি হয়েছে এখন বল, আর কি করতে চাস বল। আমার পাখিটার সামনে আমার পাখির জানটাকে মেরে ফেলবো, তাহলেই ও আর এভাবে ফরফর করতে পারবে না। ওর জন্য আমি কোনো কাজ করতে পারি না। নীলাদ্রি বারবার আমার গায়ে হাত তুলে, আজকে তার প্রতিশোধ আমি নেবই। এর মাঝে শিহাবের ফোনটা বাজতে লাগলো। ও রিসিভ করে কানে দিতেই ও পাশ থেকে ভেসে আসতে লাগলো, কিরে কোথায় আছিস? আমি তো দেশে আসছি। বলেন কি ভাই, আপনি দেশে আসছেন আর একটা বারও আমাকে বলবেন না? এই তো তোর শহরে চলে আসছি, তুই কোথায় আছিস বল, আমি তোর সাথে দেখা করবো। আর বলবেন না ভাই, একটা ছুঁচো তো মারতে আসছি। আচ্ছা ঠিক আছে। অনেকদিন কারোর সাথে গেম খেলি না, চল আজকে একটা গেম খেলবো। তুই কোথায় আছিস? লোকেশনটা পাঠা, আমি এক্ষুনি আসছি। ভাই আপনি চলে আসেন, আমরা অপেক্ষা করছি। অন্যদিকে নীলাদ্রির সুযোগ হচ্ছে নিজেকে ছাড়ানোর। ও অনেক চেষ্টা করে, তারপর হাত ঘড়ি থেকে একটা স্টিলের ম্যাট্রো খুলতে পারে, যা দিয়ে ওর হাতের বন্ধনটা আস্তে আস্তে কাটতে শুরু করে, যেটা ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বুঝতে পারছে না। কিছুক্ষণ পরেই সেই আগন্তুক ব্যক্তি এসে ঈশানের সামনে দাঁড়ায় আর বলে, হ্যাঁ রে, তোর এই শিশুটাকে কোথা থেকে ধরে এনেছিস? ওকে দেখে মনে হচ্ছে অনেকটা ভয় পেয়ে গেছে। লোকটার কথাটা বলতেই এবার ঈশান বেশ জোরে জোরে হেসে দিল। আর লোকটা বলতে লাগলো, মরার সবাই সবাই হাসে, তাহলে তুই হাসবি না কেন? যত পারিস হেসে নে। শোন, আজকে তোর সাথে একটা গেম খেলবো। এই গেমটায় যদি তুই জিতে যাস তাহলে আমি মারা পড়বো, আর আমি যদি জিতে যাই তাহলে তুই মারা পড়বি। এসব গেম খেলতে আমার ভালো লাগে না। সরাসরি কথায় কি করতে যাচ্ছিস? শিশুটার মুখ দেখে বলি ফুটেছে। হ্যাঁ, যেটা বলার সরাসরি বল। আমাদের যে পিস্তলটা আছে এটাতে একটা গুলি আছে। প্রথম 5টা গুলির মধ্যে যদি একটা আমার নামে লেখা থাকে তাহলে আমি মারা পড়বো, আর যদি তা না হয় তাহলে পরবর্তী 5টা তুই ব্যবহার করবি। তারপর দেখি কি হয়। ওকে ডা, শুরু কর। এবার লোকটা পিস্তলটা ঘুরিয়ে তারপর ওতে একটা গুলি ভরে নিয়ে লোড করে নিল। তারপর প্রথম গুলিটা ফাঁকা ছাড়ল, তারপরের গুলিটা ঈশানের কপালে ঠেকিয়ে করলো, কিন্তু তারপরও গুলিটা বের হলো না। এইভাবে 5টা গুলি করার পরও যখন বের হলো না, তখন লোকটা ঘাবড়ে গেল আর 6 নম্বর গুলিটা দূরে করে দিল। তখন ঈশান বলতে লাগলো, তোর কপালে বেঁচে থাকাটা লেখা নেই রে। ওপরওয়ালাও চাই তুই আজকে আমার হাতে শেষ হবি। এবার আমার পালা। তোর মরা খুব শক্ত, তাই না? তুই কি ভেবেছিস আমি ভয় পেয়ে গেছি? তাহলে ভুল ভাবছিস, আমি কখনোই ভয় পাই না। কে আছিস? ও এত সাহসিকতা দেখাচ্ছে, হ্যাঁ? কোত্থেকে ওর চোখের বাঁধনটা খুলে দে, আমি ওর মুখটা একবার দেখি তো। একটা ছেলে এসে চোখের বাঁধনটা সরিয়ে দিতেই ওই আগন্তুক ব্যক্তি অর্থাৎ মাফিয়া লিডার ঈশানের চেহারাটা দেখে ভয়ে আঁতকে উঠল আর বলল, তুই তুই এখানে? এদের কাকে ধরে এনেছিস? কেন ভাই, আপনি ওকে চেনেন? আর ও তো একটা চুনোপটি। আপনি ওকে দেখে এভাবে তোতলাচ্ছেন কেন? জানিস ওকে? হরামজাদা, ও চুনুপুটি হলে আমি কে? লোকটা কথাটা বলেই রাফিনের গালে ঠাস করে চড় মেরে দিল আর বলল, জানিস ওকে? ও হচ্ছে আর্মির একজন কমান্ডো, আর ও এই দেশে সবচেয়ে বড় একটা দায়িত্বে আছে। দেশে যত বড় বড় মিশনগুলো আছে সব ওর নিজের হাতে হ্যান্ডেল করে। আর ওকে কেউ তেমন চেনে না, কারণ ও কারোর সামনে নিজের পরিচয়টা উন্মুক্ত করে নেই। হাতে কোনো কয়েকজন ব্যক্তির মধ্যে আমি নিজে একজন যে কিনা ওকে দেখেছি, আর তোরা এখন জানতে পারলি। আর তোরা কিনা ওকে ধরে এনেছিস? তোদের হয়তো মরার পাখনা গজিয়েছে। বাঁচতে হলে এখান থেকে পালা। এর মাঝেই নীলাদ্রি হাতের বাঁধনটা কেটে তারপর রুম থেকে ওই ছেলেটাকে মেরে বেরিয়ে আসে আর এসে সবাইকে এলো পাতাড়ি মারতে আরম্ভ করে। তারপর একটা পর্যায়ে কোনো রকমে ঈশানকে একটা হাতের বাঁধন খুলে দিলে ঈশানও ওদের মারতে লাগলো। শুরু হয়ে গেল তুমুল মারপিট। দুজনেই যাকে হাতরে কাছে পাচ্ছে তাকেই ধোলাই করছে। কেউ যেন ওদের দুজনের সাথে পেরে উঠছে না।
10 মিনিটের মধ্যে দুজনেই রাফিন, শিহাব আর ওই মাফিয়া ওরা বুঝতে পারে এরা দুজনের সাথে এভাবে পেরে উঠবে না। তাই মাফিয়া লোকটা পালাতে গেলে ঈশান হঠাৎ করেই কোমর থেকে একটা পিস্তল বের করে ওর মাথা বরাবর একটা গুলি করে দেয়। সাথে সাথেই জায়গায় মুখ থুবড়ে পড়ে যায় লোকটা। এমন কিছু দেখে নীলাদ্রি বেশ ভয়ে আঁতকে ওঠে। ও ভাবতে পারেনি ঈশান এরকম কিছু একটা করবে। ঈশান রাফিনের হাত বরাবর একটা গুলি করে দিলে ও পালানোর চেষ্টা করে। এর মাঝে শিহাব এসে ঈশানের হাতে একটা কিছু দিয়ে একটা বাড়ি দিলে ওর হাতের পিস্তলটা পড়ে যায় আর ওর হাতের লাঠিটা ভেঙে যায়। ঈশান শিহাব নামের ওই ছেলেটাকে বেধড় মারতে থাকে। এর মাঝে নীলাদ্রি খেয়াল করলো রাফিন ঈশানের পিস্তলটা উঠিয়ে ওর দিকে গুলি করার চেষ্টা করছে। এমন কিছু দেখে নীলাদ্রি আর কোনো উপায় না পেয়ে ঈশানের দিকে দৌড়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই নীলাদ্রি ঈশানের পেছনে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে কয়েকটা গুলির শব্দ হলো আর নীলাদ্রি আঁতকে উঠল আর ঈশান বলে একটা চিৎকার দিল। ঈশান! কথাটা বলার সাথে সাথেই ঈশান পেছনে ফিরেই দেখলো রাফিন নীলাদ্রিকে কয়েকটা গুলি করে দিয়েছে। এবার ঈশান শিহাব নামের ওই ছেলেটাকে গুলি করে দিল। তখন ঈশান দৌড়ে নীলাদ্রির কাছে গিয়ে তারপর ওর মাথাটা কোলের মধ্যে নিয়ে বলতে শুরু করলো, নীলাদ্রি, তুমি এটা কি করলে? আমার জন্য তুমি নিজেকে কেন বিপদের মধ্যে ফেললে? ভালোবাসার মানুষটার জন্য নিজের জীবন দিতে পারাটাও অনেক সৌভাগ্যের। নীলাদ্রি, তুমি কি বলছো এসব? ঈশান, তোমাকে একবার বলেছিলাম না আমি কাউকে খুব বেশি ভালোবাসি আর তাকে নিজের জীবনের সাথে খুব করে জড়িয়ে ফেলতে চাই? ঈশান, তুমি সেই মানুষটা। এই জন্যই তোমাকে আমি চোখে চোখে রাখি, যেন তুমি হারিয়ে না যাও। কিন্তু দেখছো, আজকে হয়তো আমি তোমাকে ছেড়ে দূরে চলে যাব। তোমাকে সবটা বলে ওঠার আগেই এরকম কিছু হয়ে গেল। না না, তোমার কিচ্ছু হবে না। তুমি কেন এরকমটা করতে গেলে বলো? আমার জন্য নিজেকে কেন এরকম একটা বিপদের মুখে ফেললে? আমার তো কেউ নেই, আমি মরে যেতাম। আমার মৃত্যুতে কান্না করার মতো কেউ থাকতো না। তুমি কেন নিজেকে এভাবে বিপদের মুখে ফেললে বলো? ওই যে বললাম ভালোবাসি, তোমাকে না খুব বেশি ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে না আমি সেটা সহ্য করতে পারবো না, আর পারতামও না। ঈশান, আমার ইচ্ছা ছিল তোমার হাত ধরে বাকিটা জীবন পার করার, কিন্তু সেই ইচ্ছাটা আর হয়তো পূরণ হবে না। আমি চলে যাওয়ার আগে আমার একটা কথা রাখবে? আমি তোমার সব কথা রাখবো, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে নিয়ে হসপিটালে যাব। আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। তাই যাবার আগে একটা বার আমাকে তোমার বুকে জড়িয়ে নিবে? খুব ইচ্ছা ছিল তোমার বুকে মাথা রেখে ঘুমানোর। তাই শেষ ঘুমটা আমি তোমার বুকেতে ঘুমাতে চাই। প্লিজ ঈশান, একটা আমাকে বুকের সাথে জড়িয়ে না। নীলাদ্রি অস্পষ্ট কণ্ঠে কথাগুলো বলছিল। ওর খুব কষ্ট হচ্ছিল বুকের মধ্যে। ঈশান আর দেরি না করে নীলাদ্রিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল আর বলল, হ্যাঁ পাগলি, তোমার কিচ্ছু হবে না। আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি ঠিক তোমাকে বাঁচাবো। তোমার কিচ্ছু হতে পারে না। তোমার কিছু হয়ে গেলে সারা জীবন আমি তোমার কাছে অপরাধী হয়ে থাকবো। আমি তোমাকে ঠিক বাঁচাবো, দেখো। ঈশান কথাটা বলেই নীলাদ্রিকে ছেড়ে দিয়ে ওকে কোলে উঠিয়ে নেয়। সাথে সাথে নীলাদ্রি জোরে সোরে একটা নিঃশ্বাস নিয়ে আর কোনো রেসপন্স করলো না। তারপর এই গল্পের সিজন 2 আসবে। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই সিজন 2 আসবে। ধন্যবাদ।